রাত তখন 12টা। ফোন বাজছে শান্ত। গুটি গুটি মেরে সোফার এক কোণে পড়েছিল। ঘুমের রেশ বোধহয় তখনও কাটেনি। ফোনটা হাতে নিয়ে কোনোমতে রিসিভ করতেই ওপাশ থেকে দিয়ার কণ্ঠ ভেসে এলো তার কানে। হতচকিয়ে গেল শান্ত। বাইকের চাবি নিয়ে ছুটে বের হয়ে গেল সে। যেতে যেতে কল করল আহনাফকে। গণ্ডগোল লেগেছে আহিম আর নীলাভ্রের সাথে। সেখানকার অবস্থা যে কোনো সময়ে বেগতিক হতে পারে। শান্ত তড়িঘড়ি করে ঢুকল ক্লাবে। মানুষজন তেমন একটা নেই। বোধহয় গণ্ডগোল লাগতেই সব পালিয়েছে। এক কোণে দিয়া বোস নীলাভ্রের হাত ব্যান্ডেজ করে দিচ্ছে। শান্ত সেদিকেই ছুটে গেল। ক্লাবের চেয়ার সব উলটপালট হয়ে আছে। জিনিসও ভাঙচুর হয়েছে। ম্যানেজার সাহেব চেঁচিয়ে যাচ্ছে, কাউকে ছাড়ব না, কাউকে না, এখানে এসে মারা তারা চিহ্ন মারি। কি ভেবেছে কি? ওই পুলিশকে কল করো। এদের সবগুলোকেই যে তারা চিহ্ন লে ঢুকবো আমি। শান্ত একবার সেদিকে তাকালো। আহিম অন্যদিকে বোস চুপচাপ বিয়ারে মুখ দিচ্ছে। তারা চিহ্ন লিসের কথা শুনেও কোনো ভাবান্তর নেই ওদের মুখে। দুজনকেই অনেকটা ক্লান্ত লাগছে, মুখে আঘাতে ছাপো। আহিমোর ঠোঁটের নিচটাও কেটে গেছে। আফিন, রিয়া আর তানিশা দৌড়াদৌড়ি করে ঢুকল। ম্যানেজার সাহেব যেন আরও রেগে গেলেন। স্টাফকে এবার দাঁড়িয়ে থেকে বললেন পুলিশকে কল দিতে। তানিশা বাঁকা হেসে তার দিকে এগিয়ে এসে বলল, পুলিশকে কল করতেই পারেন। অসুবিধে নেই, কিন্তু সমস্যা আপনার বাড়বে। মানে, কি বলতে চান আপনি? প্রথমে আমার সাথে উঁচু গলায় কথা বলা বন্ধ করুন। তারা চিহ্ন লিসকে কল করলে যে ক্ষতিপূরণটা পেতেন সেটাও পাবেন না। ম্যানেজার সাহেব রাগে ফুঁসতে ফুঁসতে বলেন, মানে, কি বলছেন কি এসব? আপনি জানেন আপনাদের জন্য কত ক্ষতিপূরণ হয়েছে আমাদের। আপনি জানেন আমি কে? ম্যানেজার সাহেব এবার নিমিয়ে গেলেন। তানিশাকে পরখ করতে লাগলেন তিনি। তিনি এটাও জানেন ক্লাবে কখনো গরিব ঘরের মেয়েরা আসে না। যারা আসে তারা যথেষ্ট বড়লোক। তানিশা ব্যাগ থেকে কার্ডটা বের করে ম্যানেজার সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বললেন, কার্ডের লেখা নাম্বারে ফোন করে ক্ষতিপূরণ চেয়ে নিবেন। এসে দিয়ে যাবে। বলেই চলে এলো সেখান থেকে। ম্যানেজার সাহেব এবার মাথা ঠান্ডা করলেন। নিচের লেখা নাম্বারে কল করলেন তিনি। কেউ এলো এবার। তানিশা ফিরে তাকিয়ে দেখল আহনাফ। দেখেই মনে হচ্ছে ঘুম থেকে ছুটে এসেছে। উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো হয়ে আছে। আহনাফ ছুটে গেল আহিমের কাছে। গাল ধরে এদিক থেকে ওদিক করে বলল, কে মেরেছে এমন ভাবে? আহিম মুখ ঘুরিয়ে নিল। শান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, চিনিস তোরা তাদের? রিয়া ধমকের সুরে বলল, তোদের এসব কথা বন্ধ কর। আগে ডাক্তারের কাছে নেবার ব্যবস্থা কর এদের। আহিম উঠে দাঁড়াল। হন হন করে চলে যেতে নিল। আফিন তাকে থামিয়ে দিয়ে বলল, রেগে যাচ্ছিস কেন এভাবে? আহিম রেগে আফিনকে ধাক্কা মেরে বলল, রেগে থাকব না তো কি করব? এই প্রথম এমনটা হয়নি। এর আগেও রিয়া আর তানিশাকে নিয়ে বাজে কথা বলেছে ঈশানরা। শুধু তোদের জন্য কিছু বলেনি সেদিন। কিন্তু আজ কি করল দিয়ার গায়ে হাত? বলেই থেমে গেল। রাগে আহিমের পুরো শরীর কাঁপছে। নীলাভ্র রেগে দাঁতে দাঁত চেপে নিল। দিয়া বলে উঠল, থামো তোরা। অনেক হয়েছে। শান্ত বলে উঠল, যা হয়েছে সকালে দেখা যাবে, সবাই এখন বাড়িতে যা। নীলাভ্র আর আহিম দুজনেই চল আমার সাথে। আমার বাড়ি থাকবি। বলেই শান্ত বের হয়ে গেল।
আহনাফ চুপচাপ দাঁড়িয়ে দেখল শান্ত হঠাৎ এতটা শান্ত হলো কি করে। কখনোই এমন হয় না সে ওর বন্ধুকে মেরেছে আর ও চুপচাপ বস থাকবে, অসম্ভব। আফিন রিয়া আর দিয়াকে বাড়িতে নামিয়ে দিয়ে ফের আবার গেল শান্তর বাড়িতে। আহনাফও সেখানেই ছিল। তানিশা একা বাড়ি ফিরেনি, কিন্তু আহনাফের সাথেও ফিরেনি। তবে এখানে একটা কাণ্ড হয়েছে। তানিশা নিজের গাড়ি নিয়ে বাড়ির দিকে গেছে। আহনাফ গাড়ি থেকে গেছে তার পিছু পিছু। বাড়ির সামনে গাড়ি যেতেই আহনাফ সোজা পথে গাড়ি নিয়ে চলে এলো। তানিশা সব দেখল, কিছুটা ভালোও লাগলো তার। অন্যভাবেই হোক না কেন, আহনাফ তার চিন্তা করেছে, এটাই তার কাছে অনেক কিছু। শান্ত কারো সাথে কথা বলা শেষ করে পিছু ফিরতেই দেখল আহনাফ তার সামনে। নিজেকে সামলে নিয়ে পাশ ফিরিয়ে চলে যেতেই আহনাফ বলে উঠল, তুই কি করতে চলেছিস শান্ত? কিছুই না। মিথ্যে কেন বলছিস? তুই কিছু করবি না, এটা হতেই পারে না। আচ্ছা, তোর রাগ হচ্ছে না? ওরা আহিম আর নীলকে, নীলাভ্রকে ছোট করে নীল ডাকল, এভাবে মারল, ওদের ছেড়ে দিতে বলছিস? আহনাফ বলতে নিবে অমনি আফিন বলে উঠল, তুই মারবি, এরপর আবার ওরাও তোকে মারবে। এভাবেই চলতে থাকবে শান্ত। আমি ভাবছি সকালে পুলিশের কাছে গিয়ে। কথা শেষ হবার আগেই শান্ত বলে উঠল, আমি মারব এটা তোকে কে বলল? সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো শান্তর দিকে। শান্ত বাঁকা হেসে বলল, সাপ ও মরবে, লাঠিও ভাঙবে না। লোক ভাড়া করেছি মারার জন্য। শুধু হাত পা ভাঙলেই চলবে, বেশি কিছু না। এতে ওরা জানবেও না আমি মারিয়েছি না অন্য কেউ। আহনাফ সোফায় বসতে বসতে বলল, তবে এটা এখন না, আরও কিছুদিন পর। সেটাই, এখন কিছু করছি না। দিন যাক, সময় আসুক। লোক লাগিয়ে রেখেছি, এক একটা মারের জবাব দেব। ওরা কি ভেবেছে লোক ভাড়া করে শুধু ওরাই মারতে মারে? আহিম আর নীলের দিকে তাকিয়ে কথাটা বলল শান্ত। সংক্ষিপ্ত ঘটনা হলো এটাই যে কিছু উটকো ছেলেরা এসব কাজ করেছে। ক্লাবে এসে মাতলামি করে, মেয়েদের গায়ে দেওয়া, খারাপ কথা বলা, এটাই তাদের কাজের মধ্যে পড়ে। দিয়াকে কিছু বলায় সে চর মেরে চলে এসেছে। এসেই দলবল নিয়ে এসেছে দিয়াকে অপমান করতে। যদিও আহিম আর নীলাভ্রের জন্য সেটা সম্ভব হয়নি। পরদিন ভার্সিটিতে যেতেই সবাই অদ্ভুতভাবে তাকিয়ে রইল নীলাভ্র আর আহিমের দিকে। এক একজন ঘুরে ঘুরে দেখছে তাদের। চোখের কাছে কালচে দাগ হয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুষি মেরে কেউ এমনটা করেছে। নিঝুম হা হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। আহনাফ শব্দ করে হাসতেই নিঝুম তার দিকে ফিরল। বলে উঠল, আপনারা মারা তারা চিহ্ন মারি করেছিলেন? শুধু ওরা দুজন? কিন্তু কেন? শান্ত চোখ বাঁকিয়ে বলল, শখ হয়েছিল তাই। এই আপনি আমার কথার শুধু উল্টো জবাব দেন কেন? শান্ত মুখ ভেঙচি কেটে মুখ সরিয়ে নিল। আহনাফ হেসে বলল, এভাবেই ঝামেলা লেগেছিল কিছু ছেলেদের সাথে। নিঝুম মাথা দুলিয়ে বলল, ওহ আচ্ছা। তানিশা দাঁড়িয়ে বলল, গেলাম আমি, এসব ঢং দেখার কোনো ইচ্ছে নেই। তার সাথে সাথে দাঁড়িয়ে গেল দিয়া আর রিয়া। নিঝুম ফিসফিস করে বলল, আমি মোটেও ঢড়ঢং করে কথা বলি না। কথাটা গেল আহনাফের কানে। মুখ টিপে হাসল সে। তানিশা খানিকটা বিরক্ত হল। ইফা আর তিথি এসেই চক্ষু চড়ক গাছ। তিথি তো ধরেই নিল ওরা দুজন মেকআপ করে এসেছে। সে এগিয়ে এসে বলল, এভাবে মেকআপ করেছেন কেন আপনারা? নিঝুম তার মাথায় বাড়ি মেরে বলল, গাধি রে, ওরা সত্যিই মার খেয়েছে। শুধুই বস বস মার খেল, দিতে পারল না। আহিম বিরক্ত মুখে দাঁড়িয়ে গেল। হন হন করে হেঁটে চলে গেল সে। আহনাফ তিথির দিকে ফিরে বলল, যা।
তিথি তুমি দেখি রাগিয়ে দিলে আহিমকে। উনি রেগে গেল বুঝি? নীলাভ্র হেসে বলল, হ্যাঁ রেগেই গেছে, কারণ আমরা শুধু মার খাইনি, দিয়েও এসেছি। ইফা নীলের পাশে বসতে বসতে বলল, কাজটা কে করল? ঈশান। আহিম একা বসছিল বেঞ্চিতে। হঠাৎ কেমন এক অনুভূতি হল, মুখ ফিরিয়ে তাকাতেই দেখল তার পাশে বস আছে তিথি। তার চোখে এখনো রাজ্যের বিস্ময়। আহিম একটু সরে বস বলল, এখানে কি করতে এসেছে? চেক করতে। সত্যি সত্যি কি আপনি ব্যথা পেয়েছেন? তোমার কি মনে হয় এগুলো মেকআপ? তিথি হেসে একটু এগিয়ে বস বলল, আমি ইউটিউবে দেখেছি এমন মেকআপ করতে। আহিম ভ্রু কুঁচকে নিল। তিথি হাত বাড়িয়ে দিল। ঠোঁটের কাছে কাটা দাগটা তার লক্ষ্য। ঠোঁটে হাত রাখতেই আহিম স্থির হয়ে গেল। তার পুরো শরীর কম্পিত হল। তিথি খুব মনোযোগ দিয়ে দেখছে। মেকআপ কিভাবে করে এগুলোর এক একটা বর্ণনা করছে। আহিম একটু সরে গেল। তিথিও হাত সরিয়ে নিয়ে বলল, আপনিও তাদের মেরেছেন তাই না? তাদেরও এমন গাল ঘুষি মেরেছেন তাই না? তোমার আজেবাজে কথা রাখো তো। বলেই উঠতে নিল। তিথি তাকে বজসিয়ে দিয়ে বলল, দেখি দেখি। বলেই তার ঘাড়ের দিকে হাত বাড়াল। শার্টের কলারটা একটু সরিয়ে দিয়ে বলল, এখানে দাগ হলো কিভাবে? কি দিয়ে মারল আপনাকে? আহিমের যেমন রাগ হচ্ছে তেমন অদ্ভুতও লাগছে। মেয়েটা এমন ভাবে বলছে যেন এসব মারা তারা চিহ্ন মারি এই প্রথম দেখছে সে। তিথি হাত দিয়ে সেই ঘাড় স্পর্শ করতেই আহিম হতচকিয়ে গেল। সে ওদিক ফিরে বলল, ওই দেখো আদনান স্যার। তিথি মনোযোগ সাথে সাথে বদলে গেল। সে দ্রুত দাঁড়িয়ে বলল, আদনানের স্যারের ক্লাস, আমি গেলাম, বাই বাই। বলেই সেদিকে ছুটল। আহিম যেন হাঁফ ছেড়ে বাঁচল। দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকাল সে। হঠাৎ কি সব উদ্ভট চিন্তাভাবনা এসে জড়ো হল তার মাথায়। চশমিশ যদি আহনাফের হয়ে যায় এতে যেমন একদিকে শান্ত খুশি হবে, অন্যদিকে তার মনে অস্থিরতা। কিন্তু এই অস্থিরতা কেন? চশমিশ তো আহনাফকেই ভালোবাসে, এখন আহনাফ তাই ভাবছে, যদিও নিঝুমকে সরাসরি কিছুই বলেনি তবে টের পাওয়া যাচ্ছে সেই সময় দূরে নয়। তবুও এই অস্থিরতার সত্যি কি কোনো মানে আছে? নিজেকে এখন কেমন তৃতীয় ব্যক্তি বলে মনে হচ্ছে শান্তর। চশমিশ আর আহনাফের মাঝে ঢুকে পড়তে চাইছে সে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? দীর্ঘশ্বাস ফেলে হাঁটা ধরল শান্ত। তার গন্তব্য কোথায় এটা সে নিজেও জানে না। হঠাৎ করেই চশমিশের আবির্ভাব। এই অশান্ত, তুমি এখানে কি ভাবছেন এত মনোযোগ দিয়ে আপনি? কতবার ডেকেছি আপনাকে জানেন? শান্ত ভ্রু কুঁচকে নিল। সত্যি কি তবে এতটাই মগ্ন ছিল সে? চশমিশের ঠোঁটের কোণে হাসি হাসি রেখেই বলল, আমি কিন্তু জানি আপনি কি ভাবছেন। ধক করে উঠল শান্তর বুক। শুকনো ঢোক গিলে বলল, কি জানো? চশমিশ একটু কাছে কানে কানে ফিসফিস করে বলল, আপনি ভাবছেন কি করে তাদের শিক্ষা দিবেন তাই না? কাদের? যাহ বাবা, যারা আহিম আর নীলাভ্রকে মারল তাদের। সত্যি না তো এতে তোমার কি? কিছুই না, আমিও আপনাদের ঝগড়া দেখতে চাই না। তোমার কি মনে হচ্ছে এটা মজার কিছু? তাই নয় কি? শান্ত বিরক্ত মুখে তাকাল। তবে সত্যি এতটা বিরক্ত হয়নি সে। পা বাড়াল সে। নিঝুম বলে উঠল, এই অশান্ত কোথায় যাচ্ছেন? মর তারা চিহ্নতে যাবে। হঠাৎ করে মরার শখ কেন জাগল? আজকের আকাশটা দেখছেন? দারুণ লাগছে না? শান্ত আকাশের দিকে তাকাল। সত্যি আজ আকাশ অনেক সুন্দর। দুদিন মেঘ করে ছিল কিন্তু বৃষ্টি হয়নি। আজ আকাশটা তেমন না। খুব পরিষ্কার, রোদ পড়ছে কিন্তু এই রোদের তাপ লাগছে না।
এছাড়া আবহাওয়াটাও খুব শীতল ধরনের। নিঝুম হাত উঠিয়ে বলল, চলুন ছাদে যাই। কেন? আকাশ দেখব বলে। তোমার ইচ্ছে হলে তুমি যাও। আমি তো যাবই। আচ্ছা অশান্ত, আপনি ছবি তুলতে পারেন? আমায় কয়েকটা ছবি তুলে দেবেন? তোমার ফটোগ্রাফার মনে হয় আমাকে। বন্ধুর ছবি তো তুলেই দিতে পারেন। শান্ত ধমকের সুরে বলল, যাও। যাচ্ছি। তার আগে জুসের প্যাকেট আনতে পারবেন? আমাকে তোমার কি মনে হয় বলো তো? বোকা অশান্ত। বলেই খিলখিলিয়ে হাসল নিঝুম। শান্ত শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল সেই হাসির দিকে। নিঝুম চট করে বলে উঠল, আচ্ছা প্যাকেটের জুস আনবেন কিন্তু। অশান্ত বাঁকা হেসে বলল, আমি জানি তুমি কেন প্যাকেটের জুস খেতে চাচ্ছ। কেন? যাতে এর ভাগ কাউকে দিতে না হয়। চশমিশ, তুমি খুব হিংসুটে। নিঝুম নাক ফুলিয়ে চশমা ঠিক করে বলল, আপনিও খুব কিপটে বুঝলেন। ব্যাগ থেকে টাকা বের করে, সেদিন ধার নিয়েছিলাম সেটা, আর আজকে জুসের দাম ঠিক আছে। শান্ত মুখ ভেঙচি কেটে টাকা নিল। নিঝুম সামনে এগিয়ে যেতে যেতে বলল, আমি যাচ্ছি, আপনি আসুন। ওকে। নির্বিকারে হেঁটে চলে গেল নিঝুম। শান্ত তাকিয়ে রইল চলে যাবার দিকে। কেন এত অধিকার ফলায় এই মেয়েটা, আর সবচেয়ে বড় কথা শান্ত কেন দিচ্ছে অধিকার ফলাতে? শান্ত আনবে না করেও চশমিশের জন্য জুসের প্যাকেট নিয়ে ছাদের দিকে রওনা দিল। দরজা দিয়ে ছাদে ঢুকতেই থেমে গেল সে। আহনাফ আর চশমিশ একসাথে দাঁড়িয়ে। শান্ত যেখানে ছিল সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আহনাফ হেসে হেসে কথা বলছে নিঝুমের সাথে। নিঝুম দাঁড়িয়ে তার কথা মনোযোগ দিয়ে শুনছে, আবার জবাবও দিচ্ছে। তার হাতেও একটা জুসের প্যাকেট। শান্ত নিজের হাতের দিকে তাকালো। একই রকম জুসের প্যাকেট তো তার হাতেও আছে, তাহলে চশমিশ ওটা পেল কোথায়? আহনাফ দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে বেরিয়ে গেল শান্ত। দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে থাকতে চায় না সে। এদিকে নিঝুম ছাদে উঠতেই দেখতে পায় আহনাফ ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। প্রথমে খানিকটা অবাক হলেও দ্রুত তা সামনে বলল, আহনাফ আপনি? আরে নিঝুম, তুমি এখানে কি করতে এসেছ? আকাশ দেখতে? আপনি তাই বলতে পারো। নিঝুম পা এগিয়ে সামনে গেল। দুজন মুখোমুখি। আহনাফে ঠোঁটে কিঞ্চিত হাসি, নিঝুম মুগ্ধ হয়ে সেই হাসির দিকে তাকিয়ে আছে। আহনাফকে আজ হঠাৎ চমৎকার লাগছে তার কাছে। কেন সে নিজেও জানে। হঠাৎ কি মনে হলো, পেছনে তাকালো সে। আহনাফ জিজ্ঞেস করে, বুঝল কি হলো? অশান্তর আসার কথা, আমি বলেছি জুসের প্যাকেট নিয়ে আসতে। আসবে কি না কে জানে। তুমি শান্তকে অর্ডার করেছ? নিঝুম এক গাল হেসে মাথা নাড়ল। আহনাফ একটু এগিয়ে গিয়ে এক কোণে রাখা ব্যাগ থেকে জুসের প্যাকেটটা বের করে নিঝুমের হাতে দিয়ে বলল, নাও। এই আপনি এটা কোথায় পেলেন? তোমার অশান্তর জন্য কিনেছিলাম। ওর তো এটা বেশ পছন্দ। আমারও। যাক, একদিকে তো মিল পাওয়া গেল। না না, আরেক দিকেও আছে। আহনাফ ভ্রু কুচকালোট। নিঝুম বলে উঠল, আপনি? মানে? আপনি অশান্তর ও ভালো বন্ধু, আর আমারও হলো তো মিল। দুজনেই একসাথে হেসে উঠল। আহনাফ অল্পক দৃষ্টিতে তাকিয়ে রইল নিঝুমের দিকে। হঠাৎ তার প্রতি এত ভালো লাগা কেন তার? এদিকে নিঝুম জুসের প্যাকেট থেকে মুখ সরিয়ে দরজার দিকে তাকাল। মনে মনে প্রশ্ন জাগল, অশান্ত এখনো এলো না কেন? কোথায় আপনি অশান্ত? 3টা বাজতেই দেওয়াল ঘড়ি থেকে টুং টুং করে ঘণ্টা বাজার শব্দ ভেসে এলো। আহনাফ তার ঘরের বেলকনিতেই বসছিল। তার মনটা ভালো নাকি খারাপ বোঝার এখন কোনো উপায় নেই। তবে আকাশের এক টুকরো চাঁদটা আজ অসম্ভব সুন্দর।
আহনাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই চাঁদের দিকে। সামনে থাকা বিয়ারের ক্যানে চুমুক দিল সে। ইজি চেয়ারে হেলান দিয়ে বস রইল নিশ্চুপ হয়ে। হুট করেই মনটা খারাপ হয়ে আছে তার। কিন্তু কেন? ফোনটা অন করে ওয়ালপেপারে থাকা ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। ভুল ছিল, সে নিজেকে চিনতে ভুল করেছে। এতটাও সহজ না তিশাকে ভুলে যাওয়া। যাকে ভুলার জন্য এত চেষ্টা সে কিছুতেই হৃদয় থেকে মুছতে যেতে রাজি না। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। এতবার নিজের মনটা ঠিক করা সত্ত্বেও এই ছবিটা বদলানো হল না। পারেনি সে করতে। নিজেকে সবুজময় অনেকটা একা মনে হয় তার। একমাত্র কমতি শুধু তিশা। এতটাই কি ভালোবেসে ফেলেছিল সে তিশাকে। যখন তখন তিশার ভালোবাসা, তার স্মৃতি যেন আগলে ধরে তাকে থাকে। তবুও এক ধরনের অদ্ভুত অনুভূতি হয় নিঝুমের সাথে থাকলে। মেয়েটার কি অলৌকিক শক্তি আছে নাকি ভেবে পায় না আহনাফ। নিঝুমের সাথে থাকলে তিশাকে নিয়ে সব ভাবনা চিন্তা মুছে যায় তার। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় তার। প্রথম যখন নিঝুমের লেখা সেই কার্ড হাতে পেয়েছিল তখন এক সুপ্ত অনুভূতি লুকিয়ে রেখেছিল সে। চায়নি কখনো এমন কিছু হোক। কিন্তু এখন মনে হচ্ছে সেই সুপ্ত অনুভূতি আবার উকি দিচ্ছে তার মনে। কারণ কি? নিঝুমকে দেখলে তিশাকে মনে পড়ে না কেন? এর কারণ আহনাফ বের করেছে। কারণ নিঝুমকেই তার তিশা মনে হয়। বারবার মনে নিঝুমের সাথে কথা বললে এই বুঝি তিশার সাথে কথা বলছে সে। নিঝুম নয়, তার সামনে বুঝি সত্যি সত্যি তিশা দাঁড়ানো। সে হাসছে, তার সাথে কথা বলছে। কেমন সুখের ঠিকানা খুঁজে পায় সে। এই জন্য নিঝুমের সাথে থাকতে চায় সে, কিন্তু এখন বড্ড স্বার্থপর বলে মনে হচ্ছে নিজেকে। না, স্বার্থপর নয় সে। হ্যাঁ, হয়তো নিজের সুখের জন্যে নিঝুমের সাথে থাকতে চায়, কিন্তু সেটা মোটেও নিঝুম অনিচ্ছায় নয়। নিঝুম যদি না থাকতে চায় তাহলে সত্যি সে জোর করবে না। করার প্রশ্নই উঠে না। হঠাৎ তার কানে ভেসে এলো তিশার আওয়াজ। দরজার সামনে দাঁড়িয়ে তাকে ডেকে যাচ্ছে তিশা। আহনাফ একবার সেদিকে তাকালো। তিশাকে চাঁদের আলোয় দেখতে কতটা মিষ্টি লাগছে তিশা কি সেটা জানে। কিন্তু এটা পুরোটাই তার কল্পনা। কল্পনার জগৎ থেকে দ্রুত বের হয়ে এলো আহনাফ। অদৃশ্য হয়ে গেল তিশা। দীর্ঘশ্বাস ফেলে আবারও বিয়ারের ক্যানে মুখ দিল। হঠাৎ মনে হলো তার পাশে কেউ দাঁড়ানো। দুটো পা দেখা যাচ্ছে। আহনাফ ভ্রু কুঁচকে নিল। মুখ তুলে তাকিয়ে দেখল নিঝুম হেসে তাকিয়ে আছে তার দিকে। দুই হাত পিছনে নিয়ে তার দিকে ঝুঁকে বলল, আহনাফ, আপনার কি মন খারাপ? আহনাফ কিঞ্চিত হাসল। তার কল্পনাগুলো অদ্ভুত বটে। হঠাৎ লক্ষ্য করল নিঝুমের কানের গুজে থাকা কাঠগোলাপ ফুলটার দিকে। এই ফুলটা একদিন সেই নিঝুমের কানে গুজে দিয়েছিল। এই ফুলটার জন্য হঠাৎ আজ নিঝুমকে অসম্ভব সুন্দর লাগছে তার কাছে। কাল এমন আরেকটা ফুল দেবে নিঝুমকে সে। আবার নিঝুমও অদৃশ্য হয়ে গেল। আহনাফ চোখ বন্ধ করে হেলান দিয়ে বস রইল। শান্ত ফোন হাতে দাঁড়িয়ে কথা বলছে নানাজানের সাথে। খোঁজ খবর নেওয়া হচ্ছে। নানাজান হসপিটাল থেকে বাড়ি চলে এসেছে। শান্তর এটা মোটেও পছন্দ হল না। ক্যাম্পাসে বটগাছের নিচে বস বক বক করে যাচ্ছে একনাগাড়ে। তুমি একটু আমার কথা শুনতে চাও না? এখনো পুরোপুরি সুস্থ নও তুমি। যদি কিছুদিন পর আবার একটা কিছু হয়ে যায় তখন কে দেখবে? এত বলছি দেশে চলে আসতে, এটাও শুনতে রাজি না তুমি। কি চাও কি তুমি? শান্তর এত বকবাকানি শুনতে ভালো লাগে না নানাজানের। তাই ফোনটা অ্যাসিস্ট্যান্টর হাতে রেখে অফিসের ফাইল দেখে যাচ্ছে সে। অ্যাসিস্ট্যান্ট সাহেব হা হয়ে দাঁড়িয়ে আছে।
ফোনটা তার হাতে। শান্ত স্যার কথা বলছে অথচ বড় স্যার কোনো পাত্তাই নেই। এমনটা হয় না কখনো। শান্ত বলে উঠল, কি হলো কি? এখন কথা বলছো না কেন? হার্ট অ্যাটাক হয়ে শুয়ে রইলে নাকি? ভালোই হবে, প্রেশার বাড়বে, সুগার বাড়বে, শুয়ে থাকবে। আমার কি কি হচ্ছে তা কি কত বলছো না কেন? অ্যাসিস্ট্যান্ট সাহেব আমতা আমতা করে বলল, স্যার। শান্ত স্যার আপনাকে খুঁজছে। দাও দাও এদিকে দাও। কি হচ্ছে তা কি? হ্যাঁ বল। কি বলবো, কথা বলছো না কেন? বলছি তো, কি হয়েছে? কি আবার হবে? আমি জানতে চাইছি তুমি কি করতে চাও। আমার কথা তো শুনতে চাও না, এখন কি করবে? নানাজান সামনে তাকালেন। মৃদু হেসে বললেন, এলিসার সাথে কথা বলবো, বাই। এলিসা? মানে? নানা, নানা আমি। যা কেটে দিল। বলেই পাশ ফিরিয়ে তাকিয়ে দেখল নিঝুম বোঝসা। সে কান খাড়া করে এতক্ষণ তার আর নানাজানের ফোনের আলাপ শুনছিল। শান্ত তাকে দেখেই বিরক্ত একটা ভাব করল। নিঝুম মুখ টিপে হেসে বলল, এলিসাকে এভাবে লুকিয়ে অন্যের কথা শোনা কি ভালো কাজ? আমি কোথায় আপনার কথা শোনার বসছিলাম? আমি তো এভাবেই এখানে বসছিলাম। কেন ছিলে? নিঝুম রেগে নাক ফুলিয়ে চোখের চশমা ঠিক করে বলল, এটা কি আপনার দলিল করা জায়গা যে বস থাকতে পারব না? আমার ইচ্ছে আমি বস থাকব। আপনি কে বলার? তাই তো, আমি বরং উঠে যাচ্ছি। অতঃপর শান্ত উঠে চলে যেতে নিলে নিঝুম দৌড়ে তার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই অশান্ত। কি হলো? সমস্যা কি আপনার? শান্ত সামান্য কপাল কুঁচকাল। নিঝুম ঠোঁট উল্টে বলল, আপনি কেন সারাক্ষণ আমার সাথে ঝগড়া করবার ধান্দায় থাকেন? শান্ত শব্দ করে শ্বাস ফেলে বলল, কি বললে তুমি? আমি ধান্দায় থাকি তোমার সাথে ঝগড়া করতে? চশমিশ পুরো ভার্সিটি জানে তুমি কতটা ঝগড়ুটে। কচু। আপনি ঝগড়ুটে। ঝগড়ুটে অশান্ত কোথাকার। এভাবেই আমার নামের 12টা বাজিয়ে যাচ্ছ। তার মাঝে এসব কি? কিছু বলি না বলে সাহস বেড়ে যাচ্ছে তোমার। নিঝুমের সাহস আগে থেকেই ছিল আর আছে। শান্ত বাঁকা হেসে বলল, ঝুম ঝুমা ঝুম ঝুম। অশান্ত। বলেই শান্তর চুল টেনে ধরল। শান্ত হতভম্ব। কোনোমতে চুল ঠিক করে বলল, তুমি জানো আমি আধ ঘন্টা করে নিজের চুল ঠিক করেছিলাম। আর তুমি কোত্থেকে এসে 2 সেকেন্ডে সব ভণ্ড করে দিলে। ইস, যেই না চুল সেগুলো আবার আধ ঘন্টা লাগে ঠিক করতে। কি বললে? অমনি শান্ত হাত বাড়িয়ে নিঝুমের চুল টানতে গেলে তৎক্ষণাৎ নিঝুম নিচু হয়ে বস পড়ল। সাইড কেটে ছুটে এসে বলল, বোকা অশান্ত। চোখ তেরা আর জিহ্ব খানিকটা বের করে ভেঙিয়ে দিল শান্তকে। শান্ত বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রাগে তার পুরো শরীর কাঁপছে। সে ছুটল নিঝুমের পিছনে। নিঝুম ছুটছে, শান্তও ছুটছে। ছুটতে ছুটতে গেল ক্যান্টিনে। তানিশা, দিয়া, রিয়া, আহিম, তিথি, ইফা, নীলাভ্র আর আফিন সবাই ছিল সেখানে। নিঝুম তাদের চারদিকে ঘুরপাক খাচ্ছে, পিছন পিছন ঘুরছে শান্ত। এক পর্যায়ে নিঝুম হাঁপিয়ে তানিশার পিছন এসে দাঁড়াল। তানিশার হাতের সিঙ্গারা পড়ে গেল নিচে। সে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল নিঝুমের দিকে। নিঝুম 2 হাত চেপে ধরে তানিশার পেছনে দাঁড়িয়ে আছে। শান্ত তার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। এদিকে নিঝুমও হাঁফাচ্ছে। শান্ত বলে উঠল, এই তানিশা শর্ত। তানিশা রেগে বলল, এই মেয়ে ছাড়ো আমায়। দিচ্ছি দিচ্ছি ছেড়ে দিচ্ছি। বলা মাত্র নিঝুম আবার ভাগল। শান্ত ও তার পিছন পিছন ছুটল।
ওদের কাণ্ড দেখে বাকিরা মুখ টিপে হাসতে লাগল। অন্যান্য ছাত্ররা হা হয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। ইদানিং শান্তর সাথে নিঝুম নামের মেয়েটার মেলামেশা একটু বেশিই হয়ে যাচ্ছে। করিডোর দিয়ে দৌড়ে ছুটতে নিঝুম বারবার পিছনে উকি মেরে দেখে যাচ্ছে শান্তকে। শান্তও ছুটছে তার পিছন। নিঝুম সামনে থেকে সবাইকে সরে যেতে বলছে, এই সরো, সরো। পেছনে তাকিয়ে অশান্তকে দেখে আবারও হাসছে। অতঃপর সামনে ফিরতেই কারো সাথে খুব জোরে ধাক্কা লাগল তার। কোমর ধরে কোনোমতে পড়া থেকে সামলে নিল সে। নিঝুম তার হাত আঁকড়ে ধরে রইল। চোখের চশমাটা নিচে পড়ে গেল। শান্তও থমকে গেল আহনাফকে দেখে। আহনাফ আর নিঝুম একসাথে। আহনাফ মোহিত হয়ে তাকিয়ে আছে নিঝুমের দিকে। শান্তর চোখে থেকে আড়াল হল না তা। আহনাফের দৃষ্টিতে নিঝুমের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে সে। শান্ত হঠাৎ করেই কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। সবকিছু পিছনে ফেলে পা পিছিয়ে নিল সে। সামনে এগিয়ে আসার আর সাহস হল না তার। মন বলছে পিছিয়ে যেতে, আর সেটাই করল। পিছিয়ে গেল সে। নিঝুম দেখার খুব চেষ্টা করছে কে তার সামনে, কিন্তু সম্ভব হচ্ছে না। আহনাফ কিঞ্চিত হেসে দাঁড় করাল তাকে। ধন্যবাদ আর সরি দুটোই বলে চশমা খুঁজতে ব্যস্ত হল নিঝুম। আহনাফ নিচ থেকে চশমাটা উঠিয়ে হাতে দিল নিঝুমের। চশমা পড়তে পড়তে বলল, আপনাকে আরও একবার ধন্যবাদ। ধন্যবাদ আহনাফ। আপনি? আমিই ছিলাম তোমার সামনে দাঁড়ানো। আফসোস তুমি চিনতে পারলে না আমায়। নিঝুম হেসে বলল, এটা সবাই জানে নিঝুম চশমা ছাড়া অন্ধ। নিঝুমের মাথায় হাত বুলিয়ে আহনাফ বলল, সেই জন্যই তো বাচ্চাদের মতো এমন ছোটাছুটি করো না। কিছু একটা হয়ে গেলে তখন। নিঝুম হা হয়ে তাকিয়ে রইল আহনাফের দিকে। আহনাফকে আজ অনেক সুন্দর লাগছে তার কাছে। চোখ দুটো উপর করে দেখছে আহনাফ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ করেই খুশি হয়ে গেল সে। লজ্জায় তার গাল লাল হয়ে যেতে নিল। মাথা নিচু করে মুখ টিপে হাসতে লাগল। হঠাৎ চমকে উঠল সে। আহনাফও হতচকিয়ে গেল। এক পা পিছনে গিয়ে নিচ থেকে কাঠগোলাপটা উঠিয়ে আহনাফের মুখের সামনে ধরল। কাঠগোলাপটা পা দিয়ে মারিয়ে দিল সে। নিমিষেই চেহারায় বিষণ্ণতার ছাপ চলে এলো। আহনাফের মনটা ক্ষুব্ধ হলেও নিঝুমকে সামলানোর জন্য দ্রুত সামলিয়ে উঠে বলল, ব্যাপার না, এত মন খারাপের কিছু নেই। ফুলটা অনেক কষ্ট পেয়েছে, তবে বেশি না। তুমি তো আর ইচ্ছে করে কিছু করনি। কিন্তু আহনাফ চোখের ইশারায় তাকে থামতে বলল। হাতের বইটার একটা পেজ বের করে ফুলটাকে লুকিয়ে রেখে দিল তার মাঝে। মৃদু হেসে বলল, নাও। এবার খুশি তো? নিঝুম মাথা দুলাল। পরিকল্পনা মাফিক সব কাজ হয় না। কখনো নিজের শত্রুকে নিজের চেয়ে বোকা কিংবা দুর্বল ভাবা উচিত নয়। যদি এমন কিছু হয়ে যায় তাহলে এই ভুলের খুব বড়সড় মাসুল গুনতে হয় তাকে। শান্তর সাথেও এর ব্যতিক্রম কিছু হল না। তার কথামতো ঈশানকে মারাবার জন্য প্রস্তুত থাকা লোকের আগেই ঈশান ভাড়া করে রাখে তার লোক। অতঃপর শান্ত আর আহনাফের উপর জমিয়ে রাখা ক্ষোভের বশীভূত হয়ে তাদের মারবার জন্য পাঠিয়ে দেয় তাদের। দিনের বেলায় একদল পিছু করে আহনাফকে। তবে বিফল হল সেই কাজে, কিন্তু রাতের বেলায় সেই ভুল আর করল না তারা। রাতের বেলায় শান্ত তার বাসার পাশের কফিশপ থেকে বের হতেই একদল লোক এসে ঘিরে ধরল তাকে। শান্ত মুখের কাছ থেকে কোল্ড কফিটা নামিয়ে রাখল। কিছু বোঝার আগেই লাঠি দিয়ে মার চলতে লাগল তার উপর। একা এতজনের সাথে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব ছিল না তার পক্ষে। বাইরে এন্ডগলের আওয়াজ পেয়ে কফিশপের লোকজন ছুটে চলে আসে। তারা আসতেই ছোকরাগুলো ভয় পালিয়ে যায়। রাস্তার পড়ে থাকে শান্তর দেহটিট।
নিজেই উঠে দাঁড়ালো শান্ত। ঘাড়ের কাছে অসম্ভব ব্যথা, বা হাত উঠিয়ে তোলা সম্ভব হচ্ছে না। ডান হাতের কনুইয়ের দিকেই ছিলে গেটে খানিকটা। প্রায় অনেকক্ষণ পর বুঝতে পারল ঠোঁট কেটে রক্ত পড়ছে তার। ম্যানেজার সাহেব ছুটে এলেন শান্তর এই খবর শুনে। আগে থেকেই চেনাজানা ছিল। হাসপাতালে নিয়ে যাবার জন্য তড়িঘড়ি করতে লাগলেন তিনি নিজেই। শান্ত কোনোমতে ফোনটা বের করে ডায়াল করল আহনাফের নাম্বার। এতটাও আহত ছিল না, কিন্তু যা ছিল তাও কম কি সে। বাঁ হাতটা ভেঙে গেছে তার, প্লাস্টার করিয়ে দেওয়া হয়েছে। ডান হাতে কনুইয়ের দিক ব্যান্ডেজ করে দিয়েছে ডাক্তার। লাঠি আঘাত ঘাড়ের দিকে স্পষ্ট। ঠোঁটের দিকটা রক্ত জমে আছে এখনো। ডাক্তার বলেছে আজকের রাতটা হাসপাতালেই থাকতে, কিন্তু শান্ত দ্বিমত পোষণ করল। ডাক্তার আরও বলে গেল, ঔষধগুলো ঠিক মতো কয়েকদিন খেলে আর বিশ্রাম নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। শান্ত মুখ তুলে তাকাল। চেহারায় কোনো আঘাতের চিহ্ন থাকলে একটু ভালো লাগে না তার। বিরক্ত আর রাগ দুটোই জড়িয়ে ধরল তাকে। ঠোঁটের কাটা দাগটা যেন রাগ বাড়িয়ে তুলছে। ঠিক তার সামনে বোস আহনাফ ঢকঢক করে পানি খাচ্ছে। এপাশে বোস থাকা ইফা গালে হাত দিয়ে শান্তকে দেখছে। ব্যাপারটা এখন অবধি কাউকে জানানো হয়নি, সকালে সবাইকে বলবে। শান্ত রূঢ় দৃষ্টিতে ইফার দিকে ফিরে বলল, এভাবে তাকিয়ে কি দেখছিস? তোমাকে। কেন, দেখার কি হলো? দেখছি কারো হাতে বেধড়ভাবে মা খাওয়ার পর তাকে দেখতে কেমন লাগে। মজা করছিস? আরে যাহ, মজা করব কেন? ছোট থেকে দেখে আসছি তুমি সবাইকে মেরে হাসপাতালে পাঠাতে। আজ তোমায় দেখছি। দোষ কি এতে? এতজন একসাথে থাকলে আমি কি করব? তাই তো, তুমি কি আর জানতে ওরা তোমায় মেরে হাত ভেঙে দেবে? ফাজলামো করিস না, হাত ভাঙেনি। ডাক্তার বলেছে 1 মাস এভাবে থাকলে ঠিক হয়ে যাবে। ও আর কি, পুরোপুরি ভাবে না ভাঙলেও অর্ধকে তো ভেঙেছে। এক কাজ কর, তাদের নাম্বার আমায় দাও, ফোন করে এসে বাকি কাজটা সারতে বলি। আহনাফ, তুই কি থামতে বলবি ওকে? চোয়াল শক্ত করে কথাখানা বলল শান্ত। এত একটা প্রভাব পড়ল না ইফার উপর। আহনাফকে এখন যতটা শান্ত দেখাচ্ছে, ভেতর থেকে রাগে ততটা পুড়ছে সে। রাগটা বোধহয় এখন জমিয়ে রাখাই ভালো। হুড়মুড় করে দৌড়ে ভেতর এলো রায়ান আঙ্কেল। অনেকটা চিন্তিত মনে হচ্ছে তাকে। শান্তকে দেখা মাত্রই চিন্তা যেন কয়েকগুণ বেড়ে গেল। শান্ত কম অবাক হয়নি রায়ান আঙ্কেলকে এভাবে দেখে। বড় ধাক্কাটা তখন খেল যখন দেখল দরজার সামনে কবির চৌধুরী দাঁড়িয়ে আছে। রীতিমতো তাকে দেখে শান্তর চেহারার রং বদল হয়ে গেল। আহনাফও যথেষ্ট রেগে গেল। শুধু শান্তর বাবা বলে কিছু বলতে পারছে না, না হলে এই লোককে দুচোখে সহ্য হয় না তার। রায়ান আঙ্কেল বিচলিত কণ্ঠে বলে উঠল, শান্ত বাবা, তোমার এই হাল হলো কিভাবে? কে করল? কেউ না, তুমি এখন এখানে কি করছো? আর তোমাকে খবর দিল কে? কবির চৌধুরী গম্ভীর স্বরে বলে উঠেন, তুমি কবির চৌধুরী ছেলে, এসব ব্যাপার লুকিয়ে থাকবার কথাও না। কে করল এমনটা? সেসব আমি তোমাকে কেন বলবো? কে তুমি? কবির চৌধুরী চোয়াল শক্ত করে ছেলের দিকে তাকিয়ে রইলেন। ধমক দিতে গিয়েও থেমে গেলেন। শান্তকে হঠাৎ করেই ছোট বাচ্চা ছেলে মনে হতে লাগলো তার কাছে। আহনাফ পানির বোতলটাকে শক্ত করে ধরল। রায়ান আঙ্কেল শীতল গলায় বলল, শান্ত, উনি তোমার বাবা হন। এভাবে কথা বলো না, তোমার মা খুব চিন্তিত। শান্ত উপহাস করে হেসে বলল, মা বাবা। কবির চৌধুরী যথেষ্ট রাগ নিবারণ করে রায়ান আঙ্কেলকে বললেন, ডাক্তার কি বলেছে খোঁজ নিয়ে জানাও আমায়। আমি গাড়ি নিয়ে নিচে অপেক্ষা করছি। আমি তোমার সাথে যাচ্ছি না।
রায়ান আঙ্কেল বলে উঠল, বাবা শান্ত, আমি বলি কি। কথা শেষে হবার আগেই কবির চৌধুরী ছেলের চোখের দিকে চোখ রেখে বললেন, তাহলে এই অসুস্থ শরীর নিয়ে কোথায় থাকবে তুমি? আহনাফ এই পর্যায়ে মুখ খুলল। কবির চৌধুরীর দৃষ্টি উপেক্ষা করে বলল, আগে যেখানে ছিল এখনো সেখানেই থাকবে। শান্ত, চল আমার সাথে। কবির চৌধুরী চেয়েও আর কোনো কথা বলতে পারলেন না। কোনো মতে রাগ সংবরণ করে বের হয়ে চলে গেলেন। রায়ান আঙ্কেল দ্বিধা করতে করতে কবির চৌধুরীর পিছন পিছন গেলেন। আহনাফ শান্তকে নিয়ে বের হয়ে গেল। নীরব দর্শক হয়ে থেকে গেল ইফা। আহনাফ শান্তকে ধরে নিজের গাড়িতে বোঝাচ্ছে। দূরের গাড়িতে বস আছে কবির চৌধুরী। হাতের সিগারেট ধরিয়ে দেখছেন শান্তকে। এতটা রাগী তো তিনিও নন, তার ছেলে হলো কি করে। রায়ান আঙ্কেল, খারাপ লাগছে শান্তকে দেখে। ছেলেটা কেন এত রাগী বুঝে উঠতে পারেন না তিনি। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। কবির চৌধুরী বলে উঠেন, রায়ান। জি স্যার। শান্তর দিকে নজর রাখতে বলেছিলাম, রেখেছিল। জি স্যার, কয়েক মাস ধরে আমি নিজেই নজর রেখেছি। শুনলাম ওর মাও নাকি লোক লাগিয়েছে ওর পিছনে। চিন্তা করবেন না স্যার, ব্যাপারটা আমি দেখছি। ম্যাম কখনো শান্ত বাবা খোঁজ পাবে না। আচ্ছা, কাল সকালে শান্তর কয়েক মাসের কাজকর্মের রেকর্ড দিবে আমায়। জি স্যার। একটা কথা বলো তো রায়ান, শান্ত কার মতো হয়েছে? কেন স্যার, আপনার মতো? না, ওর চেহারার সাথে আমার মিল থাকলেও আমার স্বভাব পায়নিও। ঠিক বলেছেন। স্বভাবের দিক থেকে বড় ম্যামের মতো হয়েছেন তিনি। বড় ম্যামও যথেষ্ট রাগী ছিলেন। কি করা যায় বলো ওকে নিয়ে? সময় দিন স্যার, সব ঠিক হয়ে যাবে। কবির চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। সিগারেট ঠোঁটে রেখে মনে মনে ভাবলেন, সময় দিতে দিতে আজ এতগুলো বছর কিছুই তো বদলালো না, বরং আরও বিগড়ে গেল। এমনটা হওয়ার কি খুব দরকার ছিল? শান্ত, তুই বরং আবার বাড়িতে চল। গাড়ি ড্রাইভ করতে করতে কথাটা বলল আহনাফ। শান্ত মাথা নেড়ে বলল, না, আমার ফ্ল্যাটে চল। ওখানে একা কি করে থাকবি তুই? এমন ভাবে বলছিস তোর বাড়িতে বিয়ে করা বউ রেখেছিস আমার সেবাযত্ন করার জন্যে। আহনাফ শব্দ করে হেসে দিল। ইফা বলে উঠল, আরে আমি তো আছি, আঙ্কেলও আছেন। তুমি জানো আঙ্কেল কত চিন্তা করছে তোমার জন্য। থামো তুই, তোর সাথে থাকলে আমি আরো অসুস্থ হয়ে যাব। সুস্থ হবার দরকার নেই। আমি আমার ঘরেই কমফোর্টেবল। ইফা চুপ হয়ে গেল, কথা বাড়াল না। আজ পর্যন্ত শান্ত যা বলেছে তাই হয়েছে, কথার কোনো নড়বড় হয়নি। আহনাফ দরজা খুলে ঘরে ঢুকতেই অমি দৌড়ে ছুটে এলো দরজার কাছে। ইফা পেছনে থেকে উকি মেরে খানিকটা অবাক হল। শান্তকে দেখতে পেয়েই অমি মিয়াও মিয়াও বলে ডাকতে শুরু করল। ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে দেখছে শান্তকে। তার মনেও হয়তো এই প্রশ্ন, শান্ত এতটা চোট পেল কি করে। শান্ত কিঞ্চিত হেসে আহনাফের দিকে তাকিয়ে বলে, তুই না বললি কে আছে বাসায়, দেখতে পেলি তো? চিন্তায় আমার জন্য ঘুমাতেও পারেনি। আহনাফ হেসে কোলে তুলে নিল অমিকে। সেদিনের পর অমির সাথে তার বন্ধুত্বটা কিছুটা হলেও হয়েছে। অমি ছোটাছুটি করছে শান্তর কোলে যাওয়ার জন্য। শান্ত সোফায় বস কোলে তুলে অমিকে। ইফা পানির গ্লাস এনে শান্তর সামনে রেখে তাকিয়ে রইল অমি দিকে। এত ভালোবাসা দেখে অনেকটা অবাক হল সে। বিড়ালটা তোমায় এত ভালোবাসে শান্ত ভাইয়া? ওর নাম অমি? হ্যাঁ হ্যাঁ অমি, তাই তো। ডাক শুনতাই নড়চড় করল অমি। গলার ঘণ্টাটা বেজে উঠল তখন। হেসে উঠল তিনজনই। ইফাকে এই মাঝরাতেই বাড়িতে ফিরিয়ে দিয়ে গেল আহনাফ। বাবা একা বাসায়, এখানে ইফার থাকাটা দরকার।
আবারও ব্যাক করল শান্তর বাসায়। বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে শান্ত। তার বুকের উপর গুটি গুটি মেরে ঘুমিয়ে আছে অমি। আহনাফ হেসে শান্তর মাথার নিচে বালিশ দিল, বা হাতটা ঠিক করে রাখল। অনেকটা ক্লান্ত লাগতে এখন তার। দীর্ঘশ্বাস ফেলে বস পড়ল আহনাফ। ডান হাতের কনুইয়ের খানিকটা ছিলে গেছে তারও। সামনের ড্রেসিং টেবিলে আয়নায় নিজেকে দেখতে পেল সে। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল তার। আহনাফ সেটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন বিনয়ী স্বরে বলল, স্যার, ভর্তি করে দিয়েছি সবগুলোকে হাসপাতালে। কোনো হাসপাতাল? শান্ত স্যারকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। তোমার সাথে কি এখনো ওরা কেউ আছে? জি আহিম, নীলাভ্র আর আফিন স্যার এখানেই আছে। দাও ওদের দাও। ফোনটা এবার ধরল আহিম। আহনাফ উঠে এলো বেলকনির কাছে। বল, তোরা ঠিক আছিস তো সবাই? আছি। শুধু আফিনের হাত খানিকটা কেটে গেছে। বেশি কেটেছে? না, অতটাও না। শান্তর খবর কি? ঘুমাচ্ছে। ওরা কি কিছু বলল? দীর্ঘ ঈশ আকার নয় কার রকাজ। আচ্ছা, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের আর না আগানোই ভালো। কেন? রায়ান আঙ্কেল দেখছে বাকিটা। উনি বলল ঈশানের ব্যাপারটা সে দেখবে। আচ্ছা, বের হয়ে যা এখন। সকাল হতেই শান্তর বাসায় চলে আসবি। আর হ্যাঁ, খেয়াল রাখবি কেউ যাতে কিছু জানতে না পারে। শান্ত ও না, আজকের রাতের ঘটনা ভুলে যাবি সবাই। ওকে। আহনাফ ফোন কাটল। সামনে তাকালো সে। ভোর হতে আর দেরি নেই। রাতটা নির্ঘুম হয়েই কাটানো লাগলো তার। খুব ঘুম পাচ্ছে এখন, চিনচিনে ব্যথা করছে হাতের দিকটা আবার। বেলকনি থেকে বের হয়ে এসে শান্তকে দেখল একটি নজর। যাদের জন্য শান্তর এই অবস্থা তাদেরও একই অবস্থা করে এসেছে চার বন্ধু। কিন্তু আসল জনকেই ধরতে পারল না। যদিও মনে হচ্ছে রায়ান আঙ্কেল দেখবে বাকিটা। বোঝসার ঘরে এসে ফার্স্ট এইড বক্স খুঁজে ঔষধ লাগাতে লাগল সে। তাড়াতাড়ি কাজ সেরে এসে শুয়ে পড়ল শান্তর পাশে। অমিতা টের পেয়ে একটু নড়েচড়ে উঠল। আহনাফ অমিকে কোলে বোঝসাল নিজের। সে একটি নজর আহনাফকে দেখে উঠে পড়ল। ঘুম ভেঙে গেছে তার, এখন আর আসবে না। হেঁটে নিচে নেমে গেল। আহনাফ বেশ অবাক হল। শেষ পর্যন্ত একটা বিড়াল ইগনোর করল বুঝি তাকে। সে উঠে যেতেই হঠাৎ করে শান্তর তার এক পা উঠিয়ে দিল আহনাফের গায়ে। আহনাফ খুব সাবধানে পা সরাতে যাবে অমনি হাতও দিয়ে দিল তার গায়ের উপর। সেই ছোটবেলায় যেমন তার গায়ের উপর হাত পা ছড়িয়ে ঘুমিয়ে থাকত শান্ত আজও তাই করছে। অন্য সময় হলে আহনাফ তাকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিত। কিন্তু আজ সেটা সম্ভব না, বেচারা এভাবেই আধমরা। মুচকি হাসল আহনাফ, আজ অনেকটাই মার খেল বেচারা। ইস, কি মারটাই না মারল। শান্তর ঘুম ভাঙল বেশ বেলা করে। অনেকজন একসাথে কথা বলার শব্দ আসছে তার কানে। কিন্তু এটা কি করে সম্ভব? এতজন একসাথে তার ঘরে কি করছে? আহিমের গলার আওয়াজ আসছে। শয়তানটা খুব জোরে কথা বলছে। অদ্ভুত, ও কি জানে না শান্ত অসুস্থ, তার একটু শান্তিতে ঘুমানোর দরকার। এত চেঁচাচ্ছে কে? শেষমেশ বিরক্ত হয়ে চোখ মেলে তাকালো শান্ত। কয়েকটা কথা না বললেই নয়। এই তোরা কি শুরু করলি কি? বলেই যেন নিশ্চুপ হয়ে গেল। কই, এখানে তো কেউই নেই। মুখ ফিরিয়ে পাশে তাকিয়ে দেখল নিঝুম তার দিকে তাকিয়ে আছে। এক লাফ দিল শান্ত। নিঝুম হাত নাড়িয়ে বলল, হাই। তুমি এখানে এই সময় কি করছো? শুনলাম আপনি নাকি অসুস্থ, তাই দেখতে এলাম। দেখি হাতটা। ইস রে, কি মারটাই না মারল আপনাকে।
এই সরো তুমি এখান থেকে, আমার বাড়িতে ঢুকতে দিল কে তোমায়? দরজার কাছে দাঁড়িয়ে আহনাফ বলল, আমি। তুই বল কি করবি, ব্রেকফাস্ট নাকি লাঞ্চ? মানে? চোখ বুলাল ঘড়ির দিকে। 1টা বাজতে আর কিছু সময় বাকি। শান্ত পা তুলে বিছানায় বলল, এতক্ষণ ঘুমান আপনি? জানেন কতক্ষণ ধরে বসছিলাম? শান্ত বিছানা থেকে সরে গিয়ে আহনাফের কাছে এসে বলল, এই মেয়ে এখানে কি করে? তানিশা, আহিম ওরা কেউ না এসে ও এখানে কি করছে? ফুসুর ফুসুর করে কি বলছেন আমার নামে? চশমাটা ঠিক করে বলল নিঝুম। আহনাফ বলে উঠল, ওরাও এসেছিল, আরও সকালে। 2 ঘন্টা ধরে বজছেও ছিল। যেই চিৎকার চেঁচামেচি আর বক বক তাই বাড়ি পাঠিয়ে দিয়েছি। বলেছি বিকালে আসতে। বলতে বলতে রান্নাঘরে ঢুকল আহনাফ। শান্ত পিছন পিছন আসতে আসতে বলল, এই মেয়েটাকে বার করলি না কেন? ও তো এলোই মাত্র। ইফাকে ফোন করে নাকি জানল তোকে কেউ মেরে আধমরা করে রাস্তায় ফেলে রেখে গেছে। কি? ইফা এসব বলল? তুই ওকে কিছু বললি না? আহনাফ, আমার মান সম্মান আছে, এভাবে কি করে বলতে পারে ও? নিঝুম ও তাই বলল, ইফা বেশি বেশি বলেছে। তোর তো তেমন কিছুই হয়নি। কে বলেছে কিছু হয়নি? তুই দেখছিস না আমার হাতের কি হাল? আহনাফ মুখ টিপে হাসল। শান্ত বলে উঠল, হাসছিস কেন? কিছু না। তুই। কথা শেষ হবার আগেই নিঝুম ছুটে এলো। চেঁচিয়ে যাচ্ছে এক নাগারে। অমিয় পেছনে পেছনে ছুটছে তার। নিঝুম সোফার উপর দাঁড়িয়ে বলল, এই বিড়ালটাকে যেতে বলুন। ওর নাম বিড়াল না অমি। অমি টমি সর এখান থেকে, আমার পিছনে কেন পড়ে আছে? আহনাফ বলে উঠল, নিঝুম লাফিও না, ওভাবে পড়ে যাবে। ভালোই হবে, কোমর ভাঙবে। এ অশান্ত। শান্ত মুখ ভেঙচি কেটে অমিকে কোলে তুলে নিল। নিঝুম যেন হাঁফ ছেড়ে বাঁচল। শান্ত হেঁটে তার ঘরের দিকে যেতে যেতে বলল, ফ্রেশ হতে যাচ্ছি, কেউ যেন আপনাকে ডিস্টার্ব করতে না আসে। নিঝুম ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। শান্ত রুমের দিকে চলে গেল। নিঝুম মুখ ফিরিয়ে আহনাফকে বলল, কথাটা কাকে বলল? আহনাফ কিছু না মুখ ফিরিয়ে হাসল। আহনাফ রান্নায় ব্যস্ত। নিঝুম ঘুরে ঘুরে দেখছে তাকে। অবাক চোখে দেখছে আহনাফকে। কতটা যত্ন করে রান্না করছে আহনাফ। রান্না কৌশল বলে দিচ্ছে আহনাফ কত ভালো রান্না করতে পারে। নিঝুম জিজ্ঞেস করে, বুঝল, আপনি বুঝি খুব ভালো রাঁধতে পারেন? মনে তো হয় তুমি পারো না। পারি, তবে এতটা না। আহনাফ কিঞ্চিত হেসে আবারও রান্নায় মনোযোগ দিল। নিঝুম এখন তার পিছন পিছন ঘুরছে। খুব মনোযোগ দিয়ে দেখছে আহনাফের রান্না। হঠাৎ মুখ ফসকে বলে ফেলল, তিশা আপুকেও রান্না করে খাওয়াতেন তাই না? আপু আপনার রান্না অনেক পছন্দ করত তাই না? ক্যাপসিকাম কাটা থামিয়ে নিঝুমের দিকে ফিরল আহনাফ। ঠোঁটের কোণে হাসি রেখে মাথা নাড়ল। নিঝুম আবারও বলে উঠল, ইস, আপনাকে যে বর হিসেবে পাবে কতটা লাকি হবে বলুন তো। আপনি সবুজময় রেঁধে খাওয়াবেন তাকে। আহনাফ ক্যাপসিকামগুলো বাটিতে উঠিয়ে রেখে তাকালো নিঝুমের দিকে। টুলে বোস গালে হাত দিয়ে তাকে দেখছে নিঝুম। আহনাফ চোখ সরিয়ে ফেলল। নিঝুম তবুও তাকিয়ে রইল, ভাবতে থাকল, তানিশা কতটা ভালোবাসে আহনাফকে, তিশা আপুও কম ভালোবাসত না। তার হাবভাব বলে দিত আহনাফকে কতটা ভালোবাসত সে। সেদিন তিশা চলে যাবে বলে তানিশা কতটা রেগে গেল। হঠাৎ সেই কথা মনে পড়তেই গা শিউরে উঠল তার। নিঝুম একটু নড়েচড়ে বুঝল, আহনাফ আসলেই একজন পারফেক্ট ছেলে, যাকে সব মেয়েরাই চাইবে। তাদের দলে কি সে নিজেও পড়বে তাহলে? ভাবনায় ছেদ ঘটাল। চোখ ভিজে উঠছিল তার। নিঝুম উঠে দাঁড়াল।
আহনাফ তার দিকে ফিরে বলল, কি হয়েছে? কাঁদছো কেন? চোখ জ্বলছে আমার। আহনাফ চোখ বুলাল। পেঁয়াজ কাটছে সে, তার ঝাঁঝেই বোধহয় এমনটা হল। আহনাফ মৃদু হেসে হাত ধুয়ে টিস্যু বক্সটা এগিয়ে দিল নিঝুমের সামনে। চোখের চশমা খুলে কান্না থামানোর চেষ্টা করছে নিঝুম। আহনাফের হাতের স্পর্শ গালে পেয়ে শিউরে উঠল সে। এভাবে কেঁদো না, পেঁয়াজ কাটছিলাম বলে এমনটা হল। তুমি বরং গিয়ে অন্য রুমে বসছো। চোখের জল মুছতে মুছতে কথাটা বলল আহনাফ। নিঝুম হা হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। যদিও সবকিছুই তার কাছে ঝাপসা, তবুও সে জানে এটা আহনাফ। আহনাফ কাছে এসে তার চোখের উপর ফু দিল। নিঝুম সাথে সাথেই এক পা পিছিয়ে গেল। জোরে জোরে শ্বাস নিতে লাগল সে। দ্রুত চশমাটা পরে তড়িঘড়ি বলল, আমি চোখে মুখে জল দিয়ে আসছি। আহনাফ এক নাগাড়ে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। বেসিনের আয়নায় নিজেকে দেখছে নিঝুম। কি হলো এতক্ষণ তার সাথে? এটা আদৌ স্বপ্ন ছিল না তো? মুখে চোখে জল ছিটিয়ে রান্নাঘরে যেতে নিল, অমনি চোখ পড়ল অশান্তর ঘরের দিকে। দরজা ভিড়ানো ছিল। আচ্ছা, অশান্ত এখনো কি করছে? নিঝুম ওদিকে যেতে নিবে অমনি দেখল অমি বের হচ্ছে। দ্রুত সরে দাঁড়ালো সে। অমি বেরিয়ে গেল হেলে দুলে। নিঝুম এবার যেন হাঁফ ছেড়ে বাঁচল। আবারও তাকালো অশান্তর ঘরের দিকে। শান্ত সবে ফ্রেশ হয়ে বেরিয়েছে। জামা কাপড়ও বদলিয়েছে। তার গায়ে কালো রঙের একটা শার্ট, শার্টের বোতামগুলো খুব কষ্টে লাগিয়েছে সে। যদিও সবগুলো লাগাতে পারেনি, তাই ঘাড়ের দিকের আঘাতটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে শান্ত। এ কি হাল তার? যাদের জন্য এই হাল তাদের একজনকেও ছাড়বে না, কখনো না। চোয়াল শক্ত করে তাকালো ঘাড়ের দিকে। একটু ঔষধ লাগানো দরকার এখানে। ডান হাতের কনুইয়ের ব্যান্ডেজটাও খুলে যাচ্ছে, এটা আবার নতুন করে লাগানো দরকার। আহনাফকে বলতে হবে। হাতে মলমটা নিয়ে সেদিকেই হাঁটা ধরল সে। দরজার সামনে আসতেই দুজনেই থেমে গেল একসাথে। ধাক্কা লাগতে লাগতে লাগল না। নিঝুম চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছেন? তুমি এখনো গেলে না? না, আহনাফ আমাকে দুপুরে খেয়ে যেতে বলেছে, তাই। শান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝেছি, আরও কিছুক্ষণ সহ্য করতে হবে তোমায়। সরো এখন এখান থেকে। কিন্তু আপনি এই অবস্থায় কোথায় যাচ্ছেন? হাতের দিকে তাকিয়ে, এই ঔষধ। ঘাড়ের দিকে নজর গেল নিঝুমের। হাতের আঙুল তুলে বলল, এখানে লাগাবেন নাকি? আহনাফ কোথায়? উনি তো রান্নায় ব্যস্ত। আচ্ছা আসুন, আমি লাগিয়ে দিচ্ছি। না, দরকার নেই। আরে কিসের দরকার নেই, আসুন আসুন। আহনাফ এখন কাটাকুটি করছে, কিভাবে এত কিছু করবে একা হাতে। আমি আপনাকে সাহায্য করছি, আসুন। বলেই অশান্তর হাত টেনে ধরে বসিয়ে দিল বিছানায়। শান্ত হতভম্ব, কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। নিঝুম মলমটা শান্তর হাত থেকে নিয়ে তার ঘাড়ে লাগাতে লাগল। এক হাত দিয়ে অশান্তর শার্ট ধরে আছে তো অন্য হাত দিয়ে ধীরে ধীরে মলম লাগিয়ে যাচ্ছে সে। অশান্ত ধীরে ধীরে ফিরল নিঝুমের দিকে। চশমিশ এখন তার খুব কাছে। তার চুলগুলো বারবার মুখে পড়ছে অশান্ত। শান্ত বলে উঠল, এই শরত। আরে শেষ হয়নি তো? তোমার চুলগুলো কি বাঁধতে পারো না? কেন কেন? এইগুলো জ্বালাচ্ছে আমায়, উফফ কি বিরক্তকর। নিঝুম তাকালো নিজের চোখের দিকে। হেসে বলল, ও এই ব্যাপার। দাঁড়ান। বলেই দুই হাত দিয়ে চুলগুলো খোপা বাঁধতে লাগল সে। শান্ত এখন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে নিঝুমের দিকে। হঠাৎ করে কেন এত ভালো লাগা তার?
কেন মেয়ে খোপা বাঁধলে বুঝি এতটা সুন্দর লাগে? চোখ সরিয়ে ফেলল শান্ত। তার মনের অনুভূতিকে তাকেই আটকাতে হবে। এভাবে তো আর চলতে পারে না। নিঝুম আবারও ঔষধ লাগিয়ে দিতে লাগল। শান্ত চোখ ফিরল আবারও। মন মানতে চাইছে না তার। মোহিত হচ্ছে সে বারবার। চশমিশ তার কতটা কাছে? এই তো অনেকটা কাছে। তার ধীরে ধীরে নেওয়া নিঃশ্বাসের শব্দ পাচ্ছে সে। শান্ত ঢোক গিলল। নিঝুম খানিকটা দূরে সরে বলল, এই তো শেষ। শান্ত উঠে দাঁড়াল। নিঝুমের নজর পড়ল ব্যান্ডেজের দিকে। শান্তকে হাত ধরিয়ে বজসিয়ে বলল, এইখানেই বস থাকুন, আমি আসছি। বলেই দৌড়ে চলে গেল। শান্ত অবাক চোখে তাকিয়ে রইল। খানিকক্ষণ পর হাতে ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরল নিঝুম। শান্তর ওপাশে বস তার ডান হাতের ব্যান্ডেজ খুলে ঔষধ লাগিয়ে আবারও ব্যান্ডেজ করে দিল। শান্ত একটিবারের জন্য সেদিকে ফিরল না। অনেকক্ষণ নিস্তব্ধতার মাঝে থাকার পর নিঝুম শান্তর ঠোঁটের কাটা জায়গাটায় হাত রেখে বলে উঠল, এই অশান্ত আপনি এতটা খেলেন কি করে? শান্ত হতচকিয়ে দূরে সরে গিয়ে, আমি কি আরেকবার খেয়ে দেখাবো তোমায়? নিঝুম হাসল, সেই হাসির শব্দ কানে এসে বাড়ি খেল শান্তর। নিঝুম মুখ ভেঙচি কেটে বলল, আহ! এত রাগ করে না বোকা অশান্ত। এই তুমি আমায় বোকা অশান্ত বলবে না একদম। আমি তো 100বার বলবো। তাহলে আমিও 100বার তোমায় বলবো, ঝুম ঝুমা ঝুম ঝুম। নিঝুম ঠোঁট উল্টে তাকালো। শান্ত একটু নড়েচড়ে উঠতেই কাঁচিটা পড়ে গেল মেঝেতে। শান্ত যেমন সেটা উঠিয়ে নিতে নিচু হল নিঝুমও তাই। খোপা খুলে গেল তার, চুলগুলো সব এসে বাড়ি খেল শান্তর মুখে। বিরক্ত লাগছে এখন শান্তর। দুজনেই উঠে যেতেই চেঁচিয়ে উঠল নিঝুম। শান্ত খেয়াল করল, নিঝুমের চুল আটকে আছে তার শার্টের বোতামে। কি অস্বস্তিকর পরিবেশ! আরে আরে অশান্ত কি করছেন? আমার চুল! আজব তো, চুলগুলো কি সামলিয়ে রাখতে পারো না? পারি, কিন্তু আপনি তো অসামালভাবে চলাফেরা করছেন। চশমিশ! অশান্ত লাগছে আমার। শান্ত কাঁচি এগিয়ে ধরে বলল, চুলগুলো কেটে ফেলি। আরে আরে কি করেন? আমার ওই তো একটুখানি চুল। ওগুলো কেটে ফেললে হবে কি করে? তাহলে ছোটাও তুমি। সবুর করুন, করছি। দুজনেই দাঁড়িয়ে গেল। নিঝুম এগিয়ে এলো শান্তর কাছে। বোতাম থেকে খুব সাবধানে চুলগুলো ছুটিয়ে নিচ্ছে সে। শান্ত মন অন্যদিকে করার যত চেষ্টা করছে সবই বিফলে যাচ্ছি। প্রতিনিয়ত সে বুঝতে পারছে, চশমিশের প্রতি দুর্বল হয়ে পড়ছে সে। এটা কি ঠিক হচ্ছে? না না, হচ্ছে না। কিন্তু চশমিশকে দূরে সরানো যেন ততটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তার কাছে। শান্তর হৃদস্পন্দন বাড়ছে খুব দ্রুতভাবে। নিঝুমের এলোমেলোর চুলের কারণে তার মুখটা দেখা যাচ্ছে না। শান্ত ভাবল হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দেবার কথা, অমনি দরজায় কারো আসার শব্দ। আহনাফ এসে দাঁড়ালো দরজার সামনে। নিঝুম বলে উঠল, হয়ে গেছে। কি? বলে উঠল আহনাফ। শান্ত দ্রুত সরে গেল নিঝুমের কাছ থেকে। তার এই অনুভূতির যে আসলেই কোনো মানে নেই সেটা আরও একবার বুঝে গেল সে। নিঝুম হেসে বলল, চুলগুলো আটকে গিয়েছিল। মানে? কিছু না, দেখুন আহনাফ, আমি শান্তর হাত ব্যান্ডেজ করে দিয়েছি। ভালো করেছ। শান্ত, তোর ঔষধ খাবার সময় হয়ে গেছে। শান্ত মাথা নেড়ে এগিয়ে গেল। নিঝুমও এলো পিছু পিছু। কেটে গেল 1 মাস। শান্তর হাতের প্লাস্টার খোলা হয়েছিল গতকাল। আগের থেকে এখন অনেকটাই সুস্থ সে। এই 1 মাস তার সমস্ত খেয়াল রেখেছিল আহনাফ।
তার খাওয়া দাওয়া, ঔষধপত্র সবকিছু। নিজেকে সারিয়ে তোলার সাথে সাথেই আরেকটা কাজও করেছে শান্ত, সেটা হচ্ছে নিজের অনুভূতিগুলোকে সরিয়ে ফেলা। কারণ এর মাঝেই নিঝুমের জন্য থাকা আহনাফের অনুভূতিগুলো বুঝতে পেরেছ সে। কিন্তু আহনাফ কিছু বুঝতে পারেনি, এটাই তার জন্য অনেক। কিন্তু আজ বুঝতে পারেনি বলে কখনো পারবে না এমনটাও নয়। আহনাফ শান্তকে সেইভাবে খেয়াল করছে না বলেই কিছু বুঝছে না। কিন্তু শান্ত খেয়াল করছে আহনাফকে, প্রতিনিয়ত দেখছে তাকে। না, একবার ভালোবেসে আহনাফ কষ্ট পেয়েছে। শান্ত এবার মোটেও চায় না তার জন্য এমন কিছু হোক। যেখানে আহনাফ আর চশমিশ দুজন দুজনকে পছন্দ করে সেখানে তার এসব অনুভূতির কোনো মানে নেই। আজ একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে আহনাফ। শান্তকে এখনো কিছু বলেনি, তবে বলবে। কিন্তু তার আগে আরেকজনকে বলা প্রয়োজন। সে হচ্ছে নিঝুম। ভার্সিটিতে ক্লাস শেষে তার জন্য অপেক্ষা করছিল আহনাফ। নিঝুমকে দেখতে পেয়েই তাকে ডেকে উঠল সে, নিঝুম। নিঝুমও থেমে গেল সাথে সাথে। দূরে দাঁড়ানো তানিশা লক্ষ্য করছে সবটা। হঠাৎ করেই যেন কেমন একটা অনুভূতি হচ্ছে তার। কিছু কি তবে হতে চলেছ, যেই ভয়টা এত দিন পেয়ে এসেছিল তবে কি সেটাই হতে চলেছে? নিঝুম আর আহনাফ থেমে গেল। গলা ধরে আসছে তার। দ্রুত হেঁটে চলে গেল সে। না, এমন কিছুর শিকার মোটেই হতে চায় না। আরে আহনাফ, আপনি? তোমার সাথে একটু কথা ছিল। বলুন। কফি খেতে যাবে আমার সাথে? এখন? আচ্ছা। নিঝুম বেরিয়ে গেল আহনাফের সাথে। শান্ত দেখেও এড়িয়ে গেল। বাইক চেপে বস বাড়ির দিকে রওনা দিল সে। কফি খেতে এসেও একবারও কফির কাপে চুমুক দেয়নি আহনাফ। এদিকে নিঝুমের কফি খাওয়া শেষ। সে একটু পর পরই লক্ষ্য করছে আহনাফকে। আজ হঠাৎ কেমন জানি লাগছে আহনাফকে। নিঝুম হালকা কেশে বলল, আহনাফ, আপনি কি কিছু বলবেন আমায়? আহনাফ খানিকটা দ্বিধা নিয়ে, তো বলুন। এত চিন্তার কি আছে? চিন্তা? হ্যাঁ, এই তো ঘেমে একাকার হয়ে যাচ্ছেন। অনেকটা বিচলিত লাগছে। কি নিয়ে এত টেনশন করছি? কিছু না। তাহলে কফি খাচ্ছেন না কেন? ও হ্যাঁ, বলেই কফি মগে চুমুক দিল আহনাফ। নিঝুম হেসে বলল, আহনাফ, কফি ঠান্ডা হয়ে গেছে। আহনাফ হেসে ঠোঁট ভিজাল। আশ্চর্য! হঠাৎ কেন এতটা ভয় লাগছে তার? এতটা লজ্জা কেন পাচ্ছে সে? নিঝুমের হাসির শব্দ পাওয়া গেল। হাসি থামিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করছে সে। আহনাফ এদিক ওদিক তাকাল। শপে তেমন একটা কেউ নেই, এমন দুপুরের দিকে কারো আসবার কথাও না। আহনাফ দীর্ঘশ্বাস নিল। নিঝুম ভ্রু কুঁচকে নিল। চশমাটায় কিছু একটা পড়েছে। টিস্যু দিয়ে চশমাটা খুলে পরিষ্কার করতে লাগল সে। আহনাফের মনে হল এখন হয়তো কিছুটা সাহস পাচ্ছে সে। চঞ্চল এই চোখগুলো ছিল তার অস্বস্তির কারণ। সে দ্রুত বলে উঠল, নিঝুম, তুমি কি পরশু আমার সাথে বেরুবে? নিঝুম সামনে তাকিয়ে বলল, মানে? মানে, আমার সাথে ঘুরতে বের হবে? পরশু তোমার পুরো সময়টা আমাকে দেবে? তুমি কি আমার সাথে ডেট এ যাবে? কথাটা শোনামাত্র চশমাটা হাত ফসকে পড়ে গেল। একই শুনল সে, হতচকিয়ে উঠল সে। নিচ থেকে চশমাটা উঠাতে গিয়ে হাত লাগল আহনাফের সাথে। দ্রুত সরিয়ে নিল নিজের হাত। আহনাফ চশমাটা টেবিলে রেখে বলল, এতটা ব্যস্ত হবার কোনো দরকার নেই। আমি শুধু তোমাকে জিজ্ঞেস করছি, তোমার ইচ্ছে না করলে তুমি নাও বলতে পারো। নিঝুম দ্রুত চশমা পরে বলল, না মানে? আহনাফের মুখটা মলিন হয়ে গেল সাথে সাথে।
খানিকটা বিব্রত হয়ে বলল, তুমি কি না করছো? নিঝুম চোখ অন্যদিকে ঘুরাল। হঠাৎ করেই কেন জানি বেশ লজ্জা লাগছে তার। হাত পা দ্রুত সব ঠান্ডা হয়ে আসছে। কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। হঠাৎ করেই দাঁড়িয়ে গেল সে। আহনাফও দাঁড়িয়ে গেল সাথে সাথে। চট করে বলে উঠল, নিঝুম তুমি কি রাগ করলে আমার উপর? অনেক সাহস করে আহনাফের দিকে মুখ ঘুরালো নিঝুম। মাথা নেড়ে বলল, না তো। আহনাফ খানিকটা কাছে এগিয়ে এসে বলল, তাহলে তুমি কি আমার সাথে যাবে না? নিঝুম ক্রসম ঠোঁট কামড়াচ্ছে। হাত একবার মুঠো করছে তো আরেকবার খুলছে। অনেকটা অস্বস্তিতে ভুগছে সে। আহনাফ হাত বাড়িয়ে তার হাত ধরল। চমকে উঠল নিঝুম। আহনাফ কিঞ্চিত হেসে বলল, এখন ওর দেবার কোনো দরকার নেই। পরশু সকালবেলা আমি অপেক্ষা করব তোমার জন্য এই কফি শপের বাইরে। যদি তুমি চাও তাহলে আসবে, না চাইলে আসবার দরকার নেই ঠিক আছে। নিঝুম এত শত চিন্তার মাঝে শুধু মাথা দুলাল। কোনোমতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল সে। অনেক দূর অবধি হেঁটে এলো। এখন প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে সে। এতক্ষণ মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে আসছিল। দ্রুত ফোনটা বের করে কল করল আহনাফ। শান্ত কল রিসিভ করে শীতল গলায় বলল, কি হয়েছে? অনেক কিছু। অশান্ত আজ অনেক কিছু হয়েছে। আহনাফ আমাকে ডেটের জন্যে বলেছে। শান্ত আবারও শীতল কণ্ঠে বলল, এতে কি হয়েছে? এত হাইপার হবার কি আছে? তুমি তো এটাই চাইতে। কিন্তু অশান্ত আমি। কথা শেষ হবার আগেই শান্ত বলে উঠল, চশমিশ সেদিন তোমার কার্ড পড়েছিল। নিঝুম থেমে গিয়ে, কি? তোমার সেই লাভ লেটার যেটা গাড়িতে ফেলে এসেছিল তুমি। আহনাফ জানে সেটার কথা। কিন্তু আপনি তো বলেছিলেন। হ্যাঁ আমিও ভেবেছিলাম ওটা ও পড়েনি। কিন্তু আহনাফ কিছুদিন আগেই আমাকে বলেছে সেই কার্ডের কথা। কার্ডের ভেতর লেখা তোমার মনের কথা জানে আহনাফ। ব্যাস নিঝুম কল কেটে সেখানেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার পুরো শরীর থমকে গেছে। এর অর্থ আহনাফ জানে সবটা। এখন কি করবে সে? শান্ত ফোনটা বিছানায় রেখে দিল। অমিকে কোলে নিয়ে শুয়ে পড়ল বিছানায়। হঠাৎ করেই খুব ঘুম আসছে তার, খুব। কলিং বেল বেজে যাচ্ছে পর পর। শান্তর ইচ্ছে করছে না বিছানা ছেড়ে উঠে দরজা খুলতে। অমি থরমরিয়ে উঠে তাকালো দরজার দিকে। তারও বুঝতে বাকি নেই কেউ একজন এসেছে। এক লাফে বিছানা ছেড়ে নেমে গেল। ছুটে গেল দরজার কাছে, ঘাড় বাঁকিয়ে তাকিয়ে রইল সামনের দিকে। অনেকটা বিরক্তি নিয়ে শান্ত এবার উঠল বিছানা ছেড়ে। বিরক্তিটা দ্রুত রাগে পরিণত হয়ে মাথায় উঠে যাচ্ছে। বেশ রাগ নিয়েই দরজা খুলল। খানিকটা অবাক হল তবুও বিরক্তি স্বরে বলল, তুমি? চশমিশ হাঁপিয়ে উঠেছে। হাঁপাতে হাঁপাতে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে, দেখি সরুন তো। ধাক্কা দিয়ে শান্তকে সরিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করল নিঝুম। দৌড়ে গেল রান্নাঘরের দিকে, ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢকঢক করে খেতে লাগল। শান্ত অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে সোফায় এসে বসল। শান্ত ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে কেন এলে? কি হয়েছে আমাকে জিজ্ঞেস করছেন? এটা কি আমার জিজ্ঞেস করা কথা না? এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল নিঝুম। শান্ত দৃষ্টি সরিয়ে কথাও ঘুরয়ে জিজ্ঞেস করল, খেয়েছ কিছু? না, খিদে পেয়েছে। ভাত আর ইলিশ মাছের তরকারি আছে, খাবে? না, ইলিশ মাছ খাবো না। কেন? ইচ্ছে করছে না তাই। শব্দ করে শ্বাস ফেলল শান্ত। রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে ডিম করে বলল, ডিম ভাজা দিয়ে খাবে?
আপনি আমায় ভাত ভাজা করে দিবেন। আমাকে তোমার কি মনে হয় বলো তো, আমার বাসায় এসে আমাকেই এভাবে অর্ডার করছো? আপনার ভাগ্য ভালো, আমি আপনার সাথে স্বাভাবিকভাবে এখনো কথা বলছি। এখন রেধে দিন, খুব খিদে পেয়েছে আমার। বলেই মুখ ঘুরিয়ে নিল নিঝুম। শান্তর ইচ্ছে করল কিছু কঠিন কথা বলতে, কিন্তু কেন যেন আর বলতে পারল না। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে পেঁয়াজ কাটতে লাগল। চোখ ঘুরিয়ে তাকাতে লাগল নিঝুমের দিকে। বুঝতে পারছে না এই মেয়েটা কিসের এত অধিকার দেখাচ্ছ। রাগ তো এখন নিজের উপর উঠছে। সেও কেন তার কথা শুনছে। নিঝুম চট করে উঠে দাঁড়াল। বলে উঠল, আমি ফ্রেশ হয়ে আসছি। শান্ত খুন্তি হাতে হাত নাড়িয়ে নাড়িয়ে বলে উঠল, কি হচ্ছেটা কি, তুমি কি পেয়েছ বলো তো? কথার পাত্তা দিল না নিঝুম। ফ্রেশ হয়ে এসে দেখল শান্ত প্লেটে খাবার রেখে সোফায় বস আছে। নিঝুম এক গাল হেসে বলল, ধন্যবাদ অশান্ত। খেয়ে দে বের হও জলদি। আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। শান্ত কৌতূহলী স্বরে, কি? খেয়ে নেই, পরে বলছি। নিঝুম খেতে আরম্ভ করল। শান্ত নিশ্চুপ হয়ে দেখছে তাকে। শান্তর দিকে ফিরে চামচ উঠিয়ে বলল, অশান্ত আপনার রান্না তো অসাধারণ। এক চামচ খেয়ে দেখবেন। আমি রোজই খাই, তুমি খাও। বলেই উঠে পড়ল। ফ্রিজ থেকে তরকারি বের করে গরম করতে লাগল সে। খিদে এখন তারও পেয়েছে। নিঝুম উঠে এসে দাঁড়াল শান্তর পাশে। অমিও এসে হাজির। নিঝুম খানিকটা দূরে সরে গেল। বাটিতে ক্যাট ফুড ঢেলে অমি কাছে এগিয়ে দিল শান্ত। নিঝুম হঠাৎ বলে উঠল, অশান্ত আমি এখন কি করব? শান্ত অপ্রস্তুত গলায়, কোনো ব্যাপারে। আহনাফ পরশু তার সাথে ডেটে যেতে বলেছে আমাকে। ক্ষীণ স্বরে কথাটা বলল নিঝুম। চামচ দিয়ে খাবার নড়াচড়া করছে সে। শান্তর এমন ভাব যেন কিছুই হয়নি। স্বাভাবিকভাবেই বলেই উঠল, তো বেশ, তো যাও। নিঝুম এবার ওদিকে গিয়ে, আপনি ফোনে বললেন আহনাফ আমার কার্ড পড়েছে, সত্যি? হুম। নিঝুম অস্থির হয়ে, এখন আমি কি করব? কি আর করবে, এতদিন যেটা চেয়েছিলে সেটাই তো পেয়ে যাচ্ছ। কিন্তু অশান্ত আপনি বুঝতে পারছেন না। না বোঝার কি আছে? নিঝুম খাবার মুখে নিয়ে কিছু একটা বলল, শান্ত সেটা বুঝতে না পেরে তার দিকে ফিরল। অতঃপর নিজের খাবারের প্লেট হাতে সোফায় এসে বসল। পিছন পিছন আসছে নিঝুম। শান্ত খাবার মুখে দিয়ে বলল, এত টেনশন করো না, আহনাফ যখন ডেটে যেতে বলেছে এর অর্থ ও নিজেও তোমাকে নিয়ে কিছু অনুভব করছে। আপনাকে বলেছে? কিছুক্ষণ চুপ থেকে শান্ত মাথা নাড়ল। নিঝুম দীর্ঘশ্বাস ফেলল। শান্ত এবার উঠে গিয়ে আবারও গেল রান্নাঘরের দিকে। ফ্রিজ থেকে সফট ড্রিঙ্কের ক্যান বের করে মুখে পুরল। পেছনে পিছন আবারও এলো নিঝুম। মুখে চামচ নিয়ে শান্তর সামনে দাঁড়িয়ে বলল, অশান্ত এখন আমি কি করব, খুব ভয় করছে আমার। ভয়ের কি আছে? জানি না অশান্ত। কি হলো কি? জানি না, অন্যরকম লাগছে আমার। কেমন জানি মনে হচ্ছে। শান্তর চোখের দিকে তাকিয়ে কথাটা বলল নিঝুম। শান্ত চোখ সরিয়ে নিয়ে বলল, আমাকে কেন এসব বলছ? নিঝুম আবারও ঘুরে ওদিক গিয়ে শান্তর সামসামনি এসে দাঁড়াল। অশান্ত, এই তুমি থামবে? তোমার নাম চশমিশ না দিয়ে বাচাল দেওয়া দরকার ছিল। অশান্ত আমি কিছু বুঝতে পারছি না। আহনাফ বলেছে তিনি কফি শপের বাইরে থাকবে, আমার যেতে ইচ্ছে, যেতে না হলে দরকার নেই। টেনশনে আমি কিছুই বুঝতে পারছি না। কথা শেষ করবার আগেই শান্ত রেগে বিরক্ত হয়ে নিঝুমকে দেওয়ালে চেপে ধরল। থতমত খেয়ে গেল নিঝুম। স্পষ্ট স্বরে বলে উঠল শান্ত,
কি বুঝতে পারছো না তুমি? তুমি তো একসময় বলেছিলে আপনাকে কে পছন্দ করো তুমি। তার জন্য কার্ডে লিখোনি ওকে তুমি ভালোবাসো। তিশাকে প্রথমবার আহনাফের সাথে দেখে কাঁদোনি, যতবার ওদের একসাথে দেখেছ ততবার রেগে যাওনি। আমায় এসে বলনি ওদের একসাথে সহ্য হচ্ছে না। এতদিন এসব আহনাফ না জানলেও তোমার অনুভূতির কথা এখন জানে সে। আহনাফও পা বাড়িয়ে দিয়েছে। তাহলে তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? পিছিয়ে পড়তে চাও? এসবের পর এত কিসের দ্বিধা তোমার? তুমি কি এখনো বুঝতে পারছো না কাকে ভালোবাসো? তোমার অনুভূতিটা কার জন্য? কাকে চাও তুমি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে গেল শান্ত। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিঝুমের দিকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। অবাক হয়ে তাকিয়ে আছে নিঝুম। ঢোক গিলল শান্ত। নিঝুমের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা তার পক্ষে সম্ভব না। মোহিত হয়ে পড়ে সে ভুল করে বুঝল নিঝুমের দিকে আরও খানিকটা এগিয়ে। নিজের অনুভূতিগুলোকে সামলাতে ব্যর্থ হল শান্ত আরেকবার। একা এই সময়টা যেন তার আবেগকে নিজের আয়ত্তে রাখতে ব্যর্থ হল। মুখ ঘুরিয়ে নিল নিঝুম। বোধ হল শান্ত এমন অস্বস্তিকর পরিবেশ হবে এটা কল্পনাও করেনি সে। দ্রুত পিছিয়ে এলো সে। কি করবে কিছুই বুঝতে পারল না। বিচলিত হয়ে আবারও এসে বসল সোফায়। নিঝুমের দিকে ফিরে তাকানোর মতো সাহস এখন আর তার নেই। নিঝুম ফিরে এলো রান্নাঘর থেকে। শান্তর বুকের ধুকপুকানি বেড়ে গেল মুহূর্তেই। নিঝুম নিশ্চুপ হয়ে এসে বসল তার সামনে। নির্বিকারে খেতে লাগল, ভাবটা এমন কিছুই হয়নি। শান্তও চুপচাপ খেতে লাগল। কিন্তু এখন আর খাবারে মন নেই তার। সময়টা নীরবেই গেল। খাওয়া শেষ করে রান্নাঘরের দিকে গেল নিঝুম। শান্ত বহু কষ্টে ওদিকে মুখ করে তাকাল। নিঝুম পানি খাচ্ছে। অমিয় তার খাওয়া শেষ করে শান্তর পায়ের কাছে এসে বসল। খাওয়া হচ্ছে না শুধু শান্তর। পানি খেয়ে এসে আবারও সোফায় এসে বসল নিঝুম। শান্তর ভাবটা এমন সে খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। নিঝুম শান্তর দিকে ফিরে বলল অশান্ত। এখনো খাচ্ছেন আপনি? খানিকটা কেঁপে উঠল শান্ত। দ্রুত তা সামলে নিচের দিকে তাকিয়েই বলল, হুম। আচ্ছা আমি চলে যাচ্ছি, আর ধন্যবাদ। শান্ত জবাবে মাথা নাড়ল। নিঝুম ব্যাগটা কাঁধে নিল। পা বাড়িয়ে দরজার দিকে আগাতে নিল। শান্ত মুখ ফিরে তাকালো পিছনের দিকে অমনি নিঝুম আবার পিছন ফিরল। সাথে সাথে মুখ ফিরিয়ে নিল শান্ত। নিঝুম ডেকে উঠল, এই অশান্ত, দরজা বন্ধ করুন। আসছি। শান্ত উঠে দাঁড়াল। নিঝুম দরজা খুলে দাঁড়িয়ে আছে। অনেকটা সাহস জুগিয়ে সামনের দিকে তাকালো শান্ত। নিঝুমের মুখোমুখি হয়ে বলে উঠল, কি করবে তুমি এখন? ভেবে নিয়েছি। তাহলে যাচ্ছ পরশু? মৃদু হাসল নিঝুম। শান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে কিঞ্চিত হাসল। শান্তকে কল করেছে অনেকক্ষণ, কিন্তু এখনো এসে পৌঁছাল না। অস্থির হয়ে আহনাফ কল করল আরেকবার। রিসিভ করে ওপাশ থেকে শান্ত কিছু বলার আগে আহনাফ বলে উঠল, এতক্ষণ লাগে তোর আসতে? দরজাটা খুল। আসছি। কলটা কেটে এগিয়ে গেল আহনাফ। শান্তকে দেখতে পেয়ে অস্থিরতাটা কিছুটা কমল। দুজনেই উঠে এলো ছাদে। শান্ত গ্রিলের উপর বস পড়ল, পাশে দাঁড়িয়ে আহনাফ। কি হয়েছে এত জরুরি তলব? কিছু না, এমনই তোকে দেখতে ইচ্ছে করছিল। তোর কি মনে হয় না তুই একটু বেশি টেনশন করছিস? নিঝুম তোকে বলেছে তাই না? তাতে কি? তুই তো কিছু বলিসনি। আমি বলতাম, কিন্তু এটাও জানতাম বের হয়ে তোর সাথেই প্রথমে কথা বলবে। শান্তর দিকে ফিরে কিঞ্চিত হেসে কথাটা বলল আহনাফ।
শান্ত মুচকি হাসল। হাতের ব্রেসলেটটা ঘুরাতে ঘুরাতে কথাটা বলল শান্ত। এই ব্রেসলেটটা আহনাফই গিফট করেছিল। মজার বিষয় ছিল, ব্রেসলেটের এক কোণে নাম লেখা ছিল। শান্তর হাতে যেই ব্রেসলেট তাতে লেখা আহনাফের নাম আর আহনাফের তাতে শান্তর নাম। শান্তর মনটা যেন হঠাৎ করেই ভালো হয়ে গেল। মন ভালো করার আরেকটা বিষয় ছিল আজকের চাঁদ। আহনাফ চাঁদের দিকে খানিকক্ষণ তাকিয়ে বলল, চাঁদটা আজ বড্ড সুন্দর। অনেকখানি। আজ পূর্ণিমা নাকি? আচ্ছা শান্ত, তোর কি মনে হয় নিঝুম কাল আসবে? বোধহয় আসবে। এর অর্থ তুই নিজেও সিউর না। তুই কি সিউর? শান্ত, জানিস, আমি খুব করে চাই কাল ও আসুক। একটু বেশিই ভালোবেসে ফেলেছিস দেখি। ভালোবাসা কি না জানি না, তবে কিছু একটা তো আছে। শান্ত হাসল। ইচ্ছে করল একবার তানিশার কথাটা বলতে, কিন্তু বলল না, থাক বলে আর কি হবে। তানিশাও কম কিছু ভালোবাসে না ওকে। কিন্তু সত্যি কথাটা তো এটাই যে আমাদের ভালোবাসে আমরা তার কদর দেই না, বরং যাকে আমরা ভালোবাসি তার পিছুই ছুটতে থাকি। সেই দশা এখন তানিশার। শান্ত হাত বাড়িয়ে আহনাফের পকেট থেকে ফোনটা বের করল। অন করতেই তিশার ছবি ভেসে উঠল। শান্ত হেসে বলল, এখনো এটা চেঞ্জ করিসনি? কালকের পর করব। শান্ত ভ্রু কুঁচকে বলল, এটা কিন্তু ঠিক না আহনাফ। কেন? আমার ফোনে তোর আর আমার ছবি। তুই তো পারতি তোর ফোনে আমার আর তোরটা রাখতে। না, রাখবো না বলেই ভেবে রেখেছি। আহনাফ, অনেক রাত হয়েছে, চল খেতে আয়। বাবা আজ রান্না করেছে তোর জন্য। আহনাফ এগিয়ে গেল। শান্ত দাঁড়িয়ে বলল, আহনাফ দাঁড়া। কি? আজ তো একটা ফয়সলা হয়েই যাবে। কোনো ব্যাপারে? বল কে? আমি নাকি নিঝুম? বন্ধুত্ব নাকি ভালোবাসা? শান্ত জানত আহনাফ হেসে বলবে, পাগল হলি নাকি, বাচ্চাদের মতো কথাবার্তা বলছিস। কিংবা নিবে তার নাম। কিন্তু না, এবার তা না করে আহনাফ বলে উঠল, ভালোবাসা। তুই ভালোবাসার জন্য আমাকে ছেড়ে দিবি আহনাফ? যা ছেড়ে দেব কোথায় বললাম। যা। কথা নেই তোর সাথে। হন হন করে বের হয়ে গেল শান্ত। ওই এতটুকু ব্যাপারে শান্ত মারাত্মক রাগ করে বুঝল। আহনাফ তার নামটা নিল না কেন? রাতে খাবার শেষে বাসায় ফিরে আসা অবধি আহনাফের সাথে একটু কথা বলল না শান্ত। আহনাফ বেশ অবাক হল, কিন্তু বেশ মজা লাগছিল তার। তাই আর কথা বাড়াল না। কিন্তু বাসায় পা রাখতেই শান্তর মন বদল হয়ে গেল। কেমন এই নিস্তব্ধ রুমে নিজেকে খুব একা লাগছিল তার। নিঃসঙ্গতা যেন ঘিরে ধরল তাকে। নিঝুমের কথা মনে পড়তে লাগল বেশ। বেডরুমটা অন্ধকার করে রেখে বিছানার কাছে এসে মেঝেতে বস পড়ল সে। ফোনটা বের করে অন করতেই ভেসে উঠল তার আর আহনাফের ছবি। মনে পড়ে গেল আহনাফের ওই কথা। নিজেকে আরও একা বলে মনে হল। রাত অনেক, তবুও কি ভেবে ফোন করতে নিল নিঝুমকে। কিন্তু ফোন যাবার আগেই তড়িঘড়ি করে কেটে দিল ফোনটা। অন্যদিন হলো অনেক মেসেজ আসত নিঝুমের থেকে, কিন্তু আজ এলো না। ফেসবুকে নিঝুমের আইডি থেকে কোনো নোটিফিকেশনও না। আইডিটা আরও 1 ঘন্টা আগেই অ্যাক্টিভ ছিল, তবুও কি মনে পড়ল না চশমিসের অশান্তকে। ক্লান্তি চলে এলো মনের ভিতর। হাঁপিয়ে উঠেছে শান্ত নিজের সাথে লড়তে লড়তে। চোখ বন্ধ করে বস রইল চুপটি করে। আজকের সকালটা সুন্দর। ভোরে উঠা আহনাফের স্বভাব। হঠাৎ আজকের সকালটা অন্যরকম বলে মনে হচ্ছিল তার। তিশা তাকে ছেড়ে চলে গেছে আজ 4টা মাস হতে চলল।
নিজেকে এত তাড়াতাড়ি সামলিয়ে নিতে পারবে ভাবতে পারেনি আহনাফ। আজ সাদা পরনে সবকিছুই সাদা। সাদা রঙের মাঝে আহনাফকে শুভ্র মতো লাগে। কেমন এক অদ্ভুত স্নিগ্ধতা। গাড়ি নিয়ে ওয়েট করছে আহনাফ কফি শপের বাইরে। ঘড়ির কাঁটা চলছে নিজ গতিতে, একে থামাবার কেউ নেই। কিন্তু যতই সময় আগাচ্ছে ততই যেন ভয় বেড়ে যাচ্ছে আহনাফের। শান্তকে 5 বার কল করেছিল, শান্ত ধরল না। গোত্রাতের রাগ নিয়ে কি এখনো বস আছে নাকি? ভেবে রেখেছ নিঝুম না আসলে শান্তর কাছেই যাবে সে। আধ ঘন্টা পার হয়ে গেল, নিঝুমের এখনো দেখা নেই। আহনাফ ভেবে নিল নিঝুম বোধহয় আর আসবে। এতটা দুঃখ পাবার কথা ছিল না, তবুও মনটা বিষণ্ণ হয়ে গেল। গাড়ির দরজা খুলে শেষবারের মতো চোখ বুলাল রাস্তায়। হঠাৎ করেই দেখল নিঝুম আসছে। কাঁধের ব্যাগটা আলতো করে ধরে হেঁটে আসছে নিঝুম। দুজনের চোখাচোখি হতেই নিঝুম একগাল হাসল। স্বভাবমতো উঁচু করে হাত উঠিয়ে হাত নাড়াল সে। আহনাফ কিঞ্চিত হেসে পা বাড়াল। নিঝুম আজ পরেছে সাদা রঙের একটা টপস। গলায় বেবি পিঙ্ক রঙের একটা উড়না। কাকতালীয় ভাবে হলেও জনের চয়েস এতটা মেল হয়ে গেল অদ্ভুতভাবেই। আহনাফের মনে হচ্ছিল নিঝুমকে অন্য দিনের চেয়ে আজ একটু বেশি সুন্দর লাগছে। সে এগিয়ে এসে বলল, আমি ভেবেছিলাম তুমি আসবে না। যাহ, এসে পড়লাম তো। আহনাফ মৃদু হাসল। হাত বাড়িয়ে বলল, চলো যাওয়া যাক। মাথা নেড়ে চোখের চশমা ঠিক করে পা বাড়াল নিঝুম। সময়টা পেরিয়ে গেল দারুণভাবে, কিছুটা এগিয়ে নেওয়া যাক তাহলে। রাত তখন শুরু। এই 8 বাজে বোধহয়। আজানের আওয়াজে চারদিক মুখরিত। ঝড়ের গতিতে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে শান্ত। মুখ চোখ লাল হয়ে আছে তার, নিজেকে বেশ ক্লান্ত লাগছে। গায়ের শার্টটা ঘেমে একাকার। শ্বাস নিতেও এখন কষ্ট হচ্ছে অনেক। কষিয়ে গাড়ি ব্রেক করল শান্ত। হাতের ব্রেসলেটটা খুলে রেখে দ্রুত বের হয়ে এলো সে। আর একটু থাকলে যেন মরেই যেত সে। শ্বাস নিতে এখনো কষ্ট হচ্ছে তার। ইচ্ছে করছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বুক করে শ্বাস নিতে। সামনের ভবনের দিকে তাকালো সে। এত উঁচু ভবনের একদম উপরে শান্ত। নিজেকে এতটা নিঃস্ব বোধহয় আগে কখনো মনে হয়নি তার। ছাদের এক কোণে ধপাস করে বস পড়ল সে। না মন মানাতে পারেনি সে, পারেনি নিঝুমের জন্য আনা সেই অনুভূতিগুলো ভুলে যেতে। এমনটা কি খুব দরকার ছিল, না হলেই কি হচ্ছিল না। অজান্তেই চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। চোখের সামনে ভেসে উঠছে আহনাফ আর নিঝুমের ঘনিষ্ঠ মুহূর্তের কথা। যতই ভাবছে ততই যেন একাকী হয়ে পড়ছে। খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে এখন। উঠে দাঁড়িয়ে গ্রিলের এপাশ হয়ে বস পড়ল। উপরের দিকে তাকালো, চাঁদকে অনেকটা অস্পষ্ট দেখছে। নিচে তাকাতেই গম্ভীর হয়ে গেল। জায়গাটা ভীষণ ফাঁকা, ওপারে রাস্তায় ব্যস্ত হয়ে গেছে গাড়ির ছোটাছুটিতে। কানে বাজছে আহনাফের কথা। আহনাফ বলেছিল ভালোবাসা আর বন্ধুত্বের মাঝে সে ভালোবাসা বেছে নেব। কেন বলল এই কথা আহনাফ? মন মানাতে পারছে না শান্ত। তাকে যদি বলা হতো তাহলে সে বন্ধুত্বই বেছে নিত। কিন্তু ভালোবাসা, সত্যি কি তাকে এত অবহেলা করা যেত? শুকনো ঢোক গিলল শান্ত, মাথায় চেপে বুঝল অন্য কথা। উঠে দাঁড়াল সে। 10 তলা এই উঁচু ভবনের গ্রিলের উপর দাঁড়িয়ে আছে শান্ত শক্ত হাতে। রাতের আধারে ঢেকে যাওয়া চাঁদ এবার উকি দিয়েছে। নিজে তাকিয়ে হাজারো ব্যস্ত গাড়ি ছোটাছুটি করতে দেখছে। কি করবে এখন শান্ত? এক পা কি বাড়িয়ে দেবে? কেন বা দেবে না? আজ সে হেরে গেছে।
একজন বন্ধুর কাছে হেরে গেছে ভালোবাসার কাছে। তাকে বেছে নিতে হতো হয়তো বন্ধুত্ব কিংবা ভালোবাসা। কিন্তু সত্যি কি তা সম্ভব? দীর্ঘশ্বাস ফেলে পা বাড়াল শান্ত। অতঃপর রাত তখন 10টা। আহনাফ অনেকটা ক্লান্ত। আজকের দিনটা বেশ স্মরণীয় তার কাছে। ইচ্ছে মতো একটি ছবি সেট করে রাখল ওয়ালপেপারে। হঠাৎ মনে পড়ল শান্তর কথা। ঘণ্টা খানিক আগেও কল করছিল তাকে। অবাক করার মতো কাণ্ড ছিল, শান্ত তাকে একবারও কলব্যাক করল না। বিব্রত হয়ে আবারও নিজেই ফোন করল। আশ্চর্য, ফোন এখন ব্যস্ত। কার সাথে কথা বলছে শান্ত? আহনাফ কল কাটল। 2 মিনিট কল করতে যাবে অমনি ফোন বেজে উঠল। প্রথম শান্ত ভাবলেও পরক্ষণে আহিমের নাম চোখে পড়ল। হালকা কেশে কলটা রিসিভ করে বলল, হ্যালো। আহনাফ: আচ্ছা শান্ত, কি তোর সাথে এখন? শয়তানটাকে কখন থেকে কল করছি, ধরছে না কেন? দে তো একটু ওকে। অনেকটা অপ্রস্তুত গলায়, আসলে আহনাফ। কি হয়েছে? জোরে জোরে শ্বাস নেবার শব্দ ভেসে আসছে কানে। প্রতি মুহূর্তে হুমড়ি ধুমড়ি করে বাড়ি থেকে বের হলো আহনাফ। কানে এখন একটাই কথা বাজছে তার। শান্তর অ্যাক্সিডেন্ট হয়েছে। শান্তকে কল করতে গিয়ে পুলিশ ফোনটা রিসিভ করে আর বলে, ব্যাস যথেষ্ট ছিল এতটুকু। কোথায় কি হলো কখন হলো কিছুই শুনল না। ছুটে বেরিয়ে গেল শুধু। সারা শরীরে এখন অদ্ভুত এক ধরনের অনুভব। এই মনে হচ্ছে তার সবকিছু হারিয়ে যাচ্ছে তার থেকে। চোখের সামনে সবকিছু ধোঁয়াশা হয়ে যাচ্ছে দ্রুত গতিতে। চলবে।